আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো হৃদয় ভাই চিরন্তন সুখী মানুষ, আর তোমাদের সাথে আজকে দেখা হচ্ছে সমাস নিয়ে। সমাসের একটা জাক্কাস ক্লাস নিব। তোমরা এতটুকু শিওর রাখতে পারো যে আজকে সমাস ক্লাস করার পরে তোমার ভিতরে এই সমাসের ভয়টা আর কখনো আসবে না, বা এই ভয়টা তোমার জীবনে কখনো আর থাকবে না। এতটুকু তুমি শিওর থাকতে পারো। অ্যাডমিশন, একাডেমি, যা মন চায় দুনিয়াতে যে জায়গাতে তোমাকে সমাজ থেকে কোয়েশ্চেন করুক না কেন, তুমি আজকের ক্লাসটা পড়ো, ইনশাল্লাহ এতটুকু শিওর যে তোমার এই সমাজ নিয়ে আর কোনোদিন কোনো সমস্যা হবে না। তো যারা অলরেডি ক্লাসে চলে আসছো, আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। সবাই হ্যাঁ। স্যার কেমন আছেন? আমি চিরন্তন সুখী মানুষ, যার ফলে আমি সবসময় ভালো থাকি। হ্যাঁ, অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। আমরা জাস্ট একটু সময় ওয়েট করব, যাতে সবাই ক্লাসে যুক্ত হয়ে যায়। আমরা এটার জন্য একটু সময় ওয়েট করব। সমাসের একটা সেরা ক্লাস পাবা, এতটুকু তুমি শিওর থাকতে পারো যে সমাসের একটা সেরা ক্লাস পাবা। আজকের ক্লাসটা তোমার জীবনের আজকের ক্লাসটা তোমার জীবনে মনে করো যে পড়াশোনাটাকে, সমাজ শিক্ষা বা বাংলা দ্বিতীয় পত্রটাকে ভালোবাসার একটা জায়গায় পরিণত করবে। এতটুকু শিওর হৃদয় ভাইয়ের কথা দিচ্ছে তোমাদের, যে এতটুকু শিওর। আচ্ছা, অলরেডি অনেকে চলে আসছো, আর লেট হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, তো সবাই এখন কমেন্ট করবে যে ক্লাস শুরু করবো কিনা। সবাই যাদের বন্ধু বান্ধব আছে ক্লাসে আসে নাই এখনো, তাদেরকে তোমরা চাইলে একটু কি করতে পারো, একটু মেনশন করে দিতে পারো যে এই ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাসে চলে আস। এই ক্লাসে এখন পর্যন্ত কতজন আসছো? সবাই দ্রুত একটু রেসপন্স করি, ক্লাস তো শুরু করে দিব। আচ্ছা দেখি, তো যেটা নিয়ে কথা বলবো, অনেকে অলরেডি যুক্ত হয়ে গেছো। তো যেটা নিয়ে কথা বলবো, আমরা আজকে কথা বলবো যে সমাস নিয়ে। সমাসের আশা করতে পারো যে আজকের ক্লাসে এতটুকু আশা করতে পারো যে সমাস তোমার লাইফে যত সমস্যা তৈরি করছে, সব সমস্যা আজকে তোমাকে সলভ করে দিব। তো সবাই রেডি, চলো লেটস স্টার্ট। ওকে, তো কি বলছি, আজকে দেখবো কি সমাস। সমাস শুরু করেন। ওকে, ডান। তো অলরেডি ক্লাসে যারা আসছো, তোমাদের কাছে রিকোয়েস্ট ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা, কারণ শেষ পর্যন্ত না দেখলে পরে ক্লাস থেকে বের হয়ে চলে যাবা, তারপর হৃদয় ভাইকে গালি গালাজ করবে যে ভাই কি পড়াইলেন, কিছুই বুঝলাম না, সব মাথার উপর দিয়ে গেছে, এটা বলবা। তো এটা যাতে না বলতে হয়, এর জন্য শেষ পর্যন্ত ক্লাসটা তোমাকে অবশ্যই দেখতে হবে। সমাস নিয়ে প্রথম যদি কথা বলি, তাহলে কথা বলবো যে সমাসটা আসলেই কি, মানে সমাস আসলেই কি। সমাস আসলে হচ্ছে অনেকগুলা পদ থাকবে, আর এই পদটাকে একটা পদে পরিণত করবে, আর এই পরিণত করার নামই হচ্ছে সমাস। তার মানে কি বলছি, যে অনেকগুলো পদকে এক পদে পরিণত করবে, আর এই এক পদে পরিণত করার নাম কি, নাম হচ্ছে সমাস। তার মানে প্রথম কথা হচ্ছে এক নম্বর কথা, এদিকে একটু তাকাই, কোনো কথা নেই, এদিকে তাকাই। এক নম্বর কথা যে সমাস মানে কি, এক পদীকরণ। দ্বিতীয় কথা, সমাস মানে হচ্ছে কি, মিলন। একাধিক পদকে এক পদে পরিণত করবে, তারপর কথা হচ্ছে কি, মিলন, অর্থাৎ কি মিলন ঘটাবে। কিসের মিলন? পদের মিলন। কিসের মিলন? পদের মিলন। এটা কি বলছি, পদের মিলন। আরেকটা কথা হচ্ছে সংক্ষেপণ। সংক্ষেপণ, অর্থাৎ কি সংক্ষিপ্ত করবে,
সমাস নিয়ে তোমাদের পরীক্ষায় এসব আসে না, যে সমাস কাকে বলে, সমাস কি বা সমাস কি হাবি যাবি, এইসব আসে না। যে জায়গাটাকে কোয়েশ্চেন আসে আমরা সেই জায়গাটা সরাসরি ফোকাস করব, ঠিক আছে। আচ্ছা, তো সমাস নিয়ে কি বললাম, এখানে বললাম যে সমাস হচ্ছে একাধিক পদকে একটা পদে পরিণত করবে। আরেকটা কথা যে মিলন ঘটাবে বা সংক্ষেপণ করবে, একটা বাক্যকে মিলন ঘটাবে বা সংক্ষেপণ করবে। এদিকে একটু তাকাই। এবার দেখো, আমি একটা বাক্য বললাম এরকম যে বিলাত থেকে ফেরত, বললাম কি একেবারে সূক্ষ্মভাবে বাহিরে না তাকায়া, আশেপাশে না তাকায়া হৃদয় ভাই কি বলতেছে এইটা একেবারে সূক্ষ্মভাবে দেখতে হবে, তাহলে তুমি তোমার সমাজটাকে ফিল করতে পারবা, পড়াটাকে ফিল করতে পারবা। তো মনের মধ্যে ফিল আনতে হবে, তুমি ফিল আনো, তাহলে তুমি ভালো করতে পারবা বা ক্লাসটা ভালো বুঝবা। একটু এদিকে তাকাই, কি বললাম যে বিলাত থেকে ফেরত, বিলাত থেকে ফেরত। একটু এদিকে তাকাবো, একটু এদিকে তাকাই। বললাম যে বিলাত থেকে ফেরত, ওকে ডান। এই যে একটা পদ লিখলাম, এখানে যে একটা শব্দ লিখলাম, দেখো এখানে, দেখো এখানে বিলাত একটা ওয়ার্ড, এদিকে যে এখানে বিলাত, এই বিলাত হচ্ছে একটা ওয়ার্ড, থেকে হচ্ছে আরেকটা পদ, ফেরত হচ্ছে আরেকটা পদ। তার মানে কতগুলা পদ এলো, কতগুলা পদ এলো, অনেকগুলা পদ এলো। বিলাত থেকে ফেরত তিনটা পদ হয়েছে, তিনটা পদ হয়েছে। এই তিনটা পদকে, এই তিনটা পদকে আমরা একটা পদে লিখলাম, আমি লিখলাম যে বিলাত ফেরত। আমি লিখলাম কি, আমি লিখলাম যে বিলাত ফেরত, বিলাত ফেরত লিখলাম কি বিলাত ফেরত, লিখলাম আছে বিলাত ফেরত। তার মানে বিলাত থেকে ফেরত লিখছি কি বিলাত ফেরত। এদিকে তাকাই, বিলাত থেকে ফেরত লিখছি কি বিলাত ফেরত। তার মানে এই যে দেখো অনেকগুলা পদ ছিল, বিলাত থেকে ফেরত অনেকগুলা পদ ছিল, এই পদটাকে আমি বলছি বিলাত ফেরত, অর্থাৎ কি একটা পদে বলছি। তো এই পদটাকে, এই যে পদটাকে, এই পদটাকে কি এক পদে পরিণত করছে, এক পদে পরিণত করছে। আর এই যে এক পদে পরিণত করে, আর এই এক পদে পরিণত করার নামই হচ্ছে কি সমাস। এই পদটাকে বিলাত থেকে ফেরত, এই পদটাকে সবটাকে বলা হয়েছে ব্যাস বাক্য। কি বলা হয়, ব্যাস বাক্য। এদিকে একটু তাকাই, ব্যাস বাক্য, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয়েছে ব্যাস বাক্য। বিলাত থেকে ফেরত এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ব্যাস বাক্য। কি বলা হয়, ব্যাস বাক্য। আর এই যে এই জায়গায় লিখলাম বিলাত ফেরত, এটাকে বলা হয় সমস্ত পদ। এটাকে কি বলা হয়, সমস্ত পদ। এটাকে কি বলা হয়, সমস্ত, সমস্ত পদ, সমস্ত পদ। তার মানে এই বিলাত থেকে ফেরত এটাকে আমি বলতেছি ব্যাস বাক্য। বিলাত থেকে ফেরত এটাকে আমি কি বলতেছি, ব্যাস বাক্য। আর এই বিলাত ফেরত এটাকে আমি কি বলতেছি, সমস্ত পদ। তোমাদের পরীক্ষায় আসবেটা কি, এই এদিকে কি বলছি, তোমাদের পরীক্ষায় আসবেটা কি, আসবে হচ্ছে এই বিলাত ফেরত কোন সমাস এবং এটার ব্যাস বাক্য লেখো। পরীক্ষায় আসবে কি, আসবে হচ্ছে সমস্ত পদ। তোমাদের আমি বাংলাদেশে আমি বলতে পারি যে 99% টিচার আছে যারা কিনা পড়াইছে বিলাত থেকে ফেরত হচ্ছে অমুক সমাস, আর এটা সমস্ত পদটা এটা এরকম পড়ায়। কিন্তু পরীক্ষায় আসলে আসে কি, আসে বিলাত ফেরত কোন সমাস, আসে কি বিলাত ফেরত কোন সমাস। তো বিলাত ফেরত কোন সমাস আসে, কিন্তু তোমাকে শিখাইতেছে কি বিলাত থেকে ফেরত অমুক সমাস। তো এটা শিখে লাভ নেই। তো আমি যেটা শেখাবো, যে যেটা পরীক্ষায় আসবে ওইটাকে কি দেখেই কিভাবে তুমি চিনবা যে হ্যাঁ এটাই অমুক সমাস। এদিকে তাকাই, কি বললাম, আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করো, ইনশাল্লাহ এতটুকু শিওর যে হৃদয় ভাইয়ের ফ্যান হয়ে যাবা, প্লাস পাশাপাশি হৃদয় ভাইয়ের যে বাংলা দ্বিতীয় যে ক্লাস, এই ক্লাস জীবনে তুমি ভুলবা না। তো দেখো কি বলছি, বিলাত থেকে ফেরত এটা কি পদ, সমস্ত পদ। এটা কি পদ, সমস্ত পদ। এবার দেখো এই জায়গায় সমস্ত পদের দুইটা পার্ট আছে, দুইটা পার্ট আছে। সমস্ত পদে কয়টা পার্ট আছে, দুইটা পার্ট আছে। কয়টা পার্ট আছে, দুইটা পার্ট। কি 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 পার্ট আছে সমস্ত পদে, একটা দেখো এই যে পূর্বে যে একটা পার্ট আছে বিলাত, কি আছে বিলাত, পূর্বে একটা কি আছে বিলাত। এই বিলাতটাকে আমি বলবো পূর্বপদ, যেহেতু এটা পূর্বে আছে এটাকে আমি কি বলবো পূর্বপদ। আর দেখো আরেকটা পার্ট আছে ফেরত, আরেকটা পার্ট আছে কি ফেরত। এই ফেরতটাকে আমি বলবো সেটা তোমার এই যে আরেকটা পার্ট আছে, কি পার্ট আছে ফেরত। এই ফেরতটাকে আমি কি বলবো, এই ফেরতটাকে আমি বলবো হচ্ছে তোমার উত্তর পদ। কি বলবো, উত্তর পদ, উত্তর পদ। এই উত্তর পদকে আবার পরপদ বলে। কি বলে, পরপদ বলে। কি বলে, পরপদ বলে, পরপদ। তুমি এই জায়গাটা না বুঝলে, তুমি যদি এই জায়গাটা না বুঝো, তাহলে তুমি সমাজ পুরা ক্লাসটা করে কিছু বুঝবা না। যার ফলে তোমাকে এই জায়গাটা দেখতে হবে, এই জায়গাটা দেখতে হবে। তো কি বললাম, বিলাত থেকে ফেরত এইটা হচ্ছে ব্যাস বাক্য। আর এই সমস্ত পদের দুইটা অংশ, কয়টা অংশ, দুইটা অংশ। একটা কি, একটা হচ্ছে বিলাত আর একটা কি ফেরত। এই বিলাত হচ্ছে পূর্বে আছে, এর জন্য এটাকে আমি কি বলতেছি
পূর্বপদ, এর জন্য আমি এটাকে কি বলছি পূর্বপদ। আর ফেরত শব্দটা পরে আছে, এর জন্য আমি এটাকে কি বলতেছি উত্তরপদ বা বলতেছি কি পরপদ। উত্তরপদ বা কি বলতেছি পরপদ। কথা এই পর্যন্ত বুঝছি নাকি বুঝি নাই? এই পর্যন্ত বুঝছি নাকি বুঝি নাই? তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ো তোমরা এটা জানো সবাই, কিন্তু তারপরে কেন বলছি, কারণ হচ্ছে আমি তোমাদেরকে একেবারে বেসিক থেকে দেওয়ার চেষ্টা করতেছি। এই পর্যন্ত বুঝছি নাকি বুঝি নাই? যদি বুঝে থাকে তাহলে সবাই লিখবো ইয়েস। যদি বুঝে থাকে তাহলে সবাই লিখবো ইয়েস। যদি বুঝে থাকে সবাই কি লিখবো ইয়েস। যদি বুঝে থাকে সবাই কি লিখবো ইয়েস। যে উত্তরপদ পরপদ ব্যাস বাক্য এতটুকু বুঝছি কিনা, যদি বুঝে থাকি সবাই লিখবো ইয়েস। তারপর আমরা মূল আলোচনায় যাব সবাই। যদি বুঝে থাকে হ্যাঁ বুঝছি বুঝছি বুঝতে পারছি বুঝতে পারছি, ধন্যবাদ, সবাই বুঝতে পারছি, ওকে। যদি একজনও না বোঝো, এই ব্যাপারটা না বোঝার কিছু নেই, এই ব্যাপারটা না বোঝার কিছু নেই, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা এবার দেখি। তো কি বললাম, বিলাত থেকে ফেরত, এটা হচ্ছে ব্যাস বাক্য। বিলাত ফেরত পূর্বপদ উত্তরপদ আছে, বিলাত ফেরত এটা হচ্ছে সমস্ত পদ, এটা হচ্ছে কি সমস্ত পদ। ওকে ডান। এবার দেখি ভাই ভাই একটা ক্লিক। তো এবার দেখি, এরপর যাই, চলো ডান। তো এই পর্যন্ত বুঝে গেছি। এবার হচ্ছে মূল আলোচনা, এবার হচ্ছে মূল আলোচনা। তো মূল আলোচনা কি? মূল আলোচনা হচ্ছে সমাসের প্রকারভেদ। সমাসের প্রকারভেদ, সমাসের প্রকারভেদ। দেখো মূল আলোচনাতে চলে যায় আমরা, সমাসের প্রকারভেদ। তো সমাস মূলত তোমার নতুন যে ব্যাকরণ বইটা আছে, নতুন যে ব্যাকরণ বইটা আছে মূলত বলছে 4 প্রকার। মূলত কত প্রকার বলছে? 4 প্রকার। 4 প্রকার বলছে, যে মূলত 4 প্রকার। আর প্রধানত কত প্রকার বলছে? প্রধানত বলছে 6 প্রকার। প্রধানত কত প্রকার বলছে? প্রধানত কত প্রকার বলছে? প্রধানত বলছে 6 প্রকার। 6 প্রকার, তার মানে মূলত 4 প্রকার কিন্তু প্রধানত 6 প্রকার। এবার আমার কথা হচ্ছে যে আমি কোনটা শিখবো, যে আমি কি মূলত শিখবো নাকি প্রধানত শিখবো, কোনটা শিখবো? আরে ভাই সবটাই শিখতে হবে। কি শিখতে হবে? সবটাই শিখতে হবে। মূলত আর প্রধানত ওইসব শিখে লাভ নেই, পুরাটাই তোমাকে শিখতে হবে। তো পুরাটা যেহেতু তোমাকে শিখতে হবে, এর জন্য আমি সবগুলা নিয়ে আলোচনা করব, সবগুলা নিয়েই আলোচনা করব। আমি কি সবগুলা নিয়েই আলোচনা করব। আচ্ছা এবার চলো, এইবার অর্থের দিক থেকে সমাসকে ভাগ করা হয়। কিসের দিক থেকে সমাসকে ভাগ করা হয়? অর্থের দিক থেকে। অর্থের দিক থেকে, যে কোন সমাসে কোন পদ অর্থ দেয়, এই অর্থের দিক থেকে সমাসটাকে ভাগ করা হয়। অর্থের দিক থেকে কি করা হয়? সমাসটাকে ভাগ করা হয়। চলো, অর্থের দিক থেকে সমাসটাকে ভাগ করা হয়। আমি প্রথমে লিখলাম বহুব্রীহি। কি লিখলাম? বহুব্রীহি, বহুব্রীহি। তারপর লিখলাম দ্বন্দ্ব, দ্বন্দ্ব। তারপর লিখলাম অব্যয়ীভাব, অব্যয়ীভাব। কর্মদ্বারয়, তৎপুরুষ, দ্বিগু, প্রাদি। আরো আছে, এইগুলো হচ্ছে অপ্রধান। দ্বিগু, প্রাদি আর নিত্য, এরা দুজন হচ্ছে অপ্রধান সমাস। এই হচ্ছে সমাস, এই হচ্ছে সমাস। এদিকে তাকাই, যে কি বলছি? বহুব্রীহি, দ্বন্দ্ব, অব্যয়ীভাব, কর্মদ্বারায়, তৎপুরুষ, দ্বিগু, প্রাদি, নিত্য, এই হচ্ছে সমাস। এই জায়গায় তোমার প্রাদি আর নিত্য হচ্ছে অপ্রধান সমাস। প্রাদি আর নিত্য হচ্ছে কি অপ্রধান সমাস। এবার দেখি, তো এবার কথা হচ্ছে এই যে বহুব্রীহি, বহুব্রীহি একটু এই জায়গায় তাকাই। এই জায়গাটা তুমি যা বুঝো, তাহলে আমি পুরা ক্লাসটা তোমাকে যা পড়াবো তুমি কিছুই বুঝবা না, তুমি কিছুই বুঝবা না এই জায়গাটা যদি না বুঝো। বহু মানে কি? অনেক না? বহু মানে কি? অনেক না? অনেক। আর ব্রীহি শব্দের হচ্ছে দান। ব্রীহি শব্দের অর্থ কি? দান। তাহলে মানে অনেক দান। এক কথায় এই বহু মানে অনেক বোঝায়। বহু মানে কি বোঝায়? অনেক বোঝায়। এই জায়গায় মূলত সমস্ত পদের আমি কয়টা অংশ বলছিলাম? সমস্ত পদে আমি 2টা অংশ বলছিলাম। সমস্ত পদে কয়টা অংশ বলছিলাম? সমস্ত পদ, এই সমস্ত পদের ক্ষেত্রে আমি পদের 2টা অংশের কথা বলছিলাম, যে 2টা অংশ। সমস্ত পদে কয়টা অংশ? 2টা অংশ। তো এই সমস্ত পদের 2টা অংশের মধ্যে এই বহুব্রীহিতে কোনো অংশ কি বোঝায় না। অর্থাৎ কি বহুব্রীহিতে কি সমস্ত পদের পূর্বপদ অর্থ দেয় না, পরপদ অর্থ দেয় না। পূর্বপদ অর্থ দেয় না, পরপদ অর্থ দেয় না। সমস্ত পদে কি পূর্বপদ পরপদ কেউ অর্থ দেয় না। তাহলে অর্থ কে দেয়? অর্থ দিয়েছে অন্য একটা পদ বা তৃতীয় পদ। তার মানে বহুব্রীহিতে তোমরা লিখবা যে অন্য পদ অর্থ দেয়, অন্য পদ, অন্য পদ অথবা তৃতীয় পদ, তৃতীয় পদ অর্থ দেয়। তার মানে বহুব্রীহিতে কোন পদ প্রধান?
বহুব্রীতে হচ্ছে অন্য একটা পদ প্রদান বা তৃতীয় একটা পদ অর্থ দেয়, তৃতীয় একটা পদ অর্থ দেয়। সবাই এটা কমেন্ট করো যে বহুব্রীতে অন্য একটা পদ প্রদান বা তৃতীয় একটা পদ অর্থ দেয়। আচ্ছা, এবার হচ্ছে দ্বন্দ্ব। এবার হচ্ছে কি দ্বন্দ্ব। দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব বলতে আমরা কি বুঝি? দ্বন্দ্ব বলতে আমরা বুঝি যে জগড়া। কি বুঝি? জগড়া। জগড়া বুঝি না? তো এই দ্বন্দ্ব বলতে জগড়া বুঝি, বা স্বাভাবিকভাবে ব্যাকরণের ভাষায় এই দ্বন্দ্ব বলতে হচ্ছে তা মিলন বোঝায়। কি বোঝায়? মিলন বোঝায় বা জোড়া বোঝায়। মিলন বা জোড়া বোঝায়। তো এই জায়গায় এই যে দ্বন্দ্ব, দ্বন্দ্ব জোড়া বলতে কি? জোড়া কি কখনো একজনে হয়? জোড়া কখনো একজনে হয়? হয় না। জোড়া হইতে কয়জন লাগে? দুইজন লাগে। তার মানে এই দ্বন্দ্বতে আমরা জানি সমস্ত পদে দুইটা অংশ, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। তার মানে এই দ্বন্দ্বতে জোড়া হইতে যেহেতু দুইজন লাগে, এর জন্যই এখানে কি উভয় পদ প্রদান। এর জন্য এখানে কোন পদ প্রদান? উভয় পদ প্রদান। উভয় পদ প্রদান, উভয় পদ। অর্থাৎ কি পূর্বপদ এবং পরপদ দুইটা পদেই অর্থ দেয়। পূর্বপদ এবং পরপদ দুইটা পদেই অর্থ দেয়। কোথায়? এই দ্বন্দ্বতে। কোথায়? এই দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ অর্থ দেয়। এবার দেখো অব্যয়ভাব। অব্যয়ভাব আমরা যে স্বরবর্ণ পড়ছি, আমরা যে স্বরবর্ণ পড়লাম, এই স্বরবর্ণতে আমরা কি দেখছি? আমরা স্বরবর্ণতে দেখছি যে তোমার এই স্বরটা সবার পূর্বে, স্বর দিয়ে কিন্তু স্বরবর্ণটা শুরু হয়। স্বর দিয়ে কি হয়? স্বরবর্ণটা শুরু হয়। তার মানে সবার পূর্বে, সবার পূর্বে। তার মানে এই স্বর যেহেতু সবার পূর্বে থাকে, এর জন্য মনে রাখবা যে অব্যয় যেহেতু স্বর সবার পূর্বে আছে, তার মানে এটা পূর্বপদ প্রদান। এটা কোন পদ প্রদান? পূর্বপদ প্রদান। দেখি এটা কোন পদ প্রদান? এটা হচ্ছে পূর্বপদ প্রদান। এটা হচ্ছে কোন পদ প্রদান? পূর্বপদ প্রদান। পূর্বপদ। এরপর সে কর্ম দ্বারাই। এই জায়গায় কর্ম দ্বারাই তৎপুরুষ দ্বিগ এইগুলাতে এসে তোমার পরপদ প্রদান। পরপদ, পরপদ প্রদান। এগুলাতে কোন পদ প্রদান? পরপদ প্রদান। পরপদ প্রদান। এবার কথা হচ্ছে ভাই, এই দ্বিগু তৎপুরুষ এবং কর্ম দ্বারাই এরা যদি পরপদ প্রদান হয়, তাহলে আমি কি করে বুঝবো? আমি কি করে বুঝবো যে ভাই এটা কোন সমাস হবে? একটা ওয়ার্ড দেখে যে এটা পরপদ প্রদান থাকলে তো এটা কর্ম দ্বারা হইতে পারে, দ্বিগু হইতে পারে, আবার তৎপুরুষ হইতে পারে। তাহলে এটা কি করে বুঝবো যে এটা কোন সমাস হবে? কি করে বুঝবো এটা কোন সমাস হবে? এবার দেখো এই তৎপুরুষে পরপদ প্রদান কিন্তু বিভক্তি লুপ্পায় হবে, অর্থাৎ কি বিভক্তি যুক্ত থাকে। সমস্ত পদে বিভক্তি যুক্ত থাকে। দ্বিগু সমাসে পরপদ প্রদান কিন্তু পূর্বপদে সংখ্যা থাকবে। পূর্বপদে কি থাকবে? পূর্বপদে সংখ্যা থাকবে। পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে। সংখ্যা থাকবে। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, বা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু দেখি। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করো দেখি। আরে এই জায়গায় বুঝার তো কিছু নাই। একজনের কমেন্ট কাছে ভাইয়া বেশি বুঝতেছি না। এই জায়গায় তো বুঝার কিছু নাই। এই জায়গায় জাস্ট হচ্ছে কোন সমাসে কোন পদ প্রদান এইটা বললাম। বুঝবা তো একটু সামনে যাইয়া, ঠিক আছে? আচ্ছা দেখি, একটু দেখি কি বলছি। বহুব্রীতে কোন পদ? অন্য পদ বা তৃতীয় পদ প্রদান। দ্বন্দ্বতে উভয় পদ। অব্যয়ভাবে পূর্বপদ। কর্মদ্বারায় পরপদ। তৎপুরুষে পরপদ। দ্বিগুতে পরপদ। কিন্তু এই কর্মদ্বারে তৎপুরুষে পরপদ প্রদান বিভক্তিযুক্ত থাকবে। পূর্বপদে কি থাকবে? বিভক্তিযুক্ত থাকবে। তারপর হচ্ছে দ্বিগুতে পরপদ প্রদান কিন্তু পূর্বপদে সংখ্যা থাকবে। পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে। পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে। ওকে ডান। তো এবার একটু এদিকে তাকাই, সবাই একটু এদিকে তাকাই, সবাই একটু এদিকে তাকাই, এদিকে দেখি। এই সবাই একটু এদিকে দেখি। যারা উল্টাপাল্টা কমেন্ট করবা, উল্টাপাল্টা কমেন্ট থেকে বিরত থাকো। জাস্ট ক্লাসটা দেখো, জাস্ট কি ক্লাসটা দেখো। তুমি এতটুকু শিখে থাকো, আজকের ক্লাসে তুমি সমাস নিয়ে ক্লিয়ার হয়ে যাবা। সমাস নিয়ে কি ক্লিয়ার হয়ে যাবা। ওকে, তো এবার কথা হচ্ছে আমি বললাম এই এদিকে তাকাই, আমি বললাম যে গায়ে হলুদ। বললাম হচ্ছে কি যে গায়ে হলুদ, গায়ে হলুদ বললাম হলুদ। ওকে, এই যে গায়ে হলুদ শব্দটা লিখলাম, এখানে লিখলাম হচ্ছে কি গায়ে হলুদ। এই যে গায়ে হলুদ যে শব্দটা লিখলাম, এবার কথা হচ্ছে এই জায়গায় কি এই গা বলতে তো শরীর বোঝায় না? তো এই জায়গায় আমি শরীরকে বোঝাচ্ছি যে শরীরে হলুদ, এরকম বোঝাচ্ছি যে শরীরে হলুদ, এরকম বোঝাচ্ছি আমি। একটু এদিকে দেখি কি বলছি যে গায়ে হলুদ। তো এই গায়ে হলুদ দ্বারা কি আমি শরীরে হলুদকে বোঝাচ্ছি। ধরো বনি ভাই, বনি ভাই তোমাদের বাজারে গেল, বাজারে যায়া 1 কেজি কাঁচা হলুদ কিনে নিয়ে আসলো। নিয়ে আইসা এই 1 কেজি কাঁচা হলুদ নিয়ে আইসা খুব ভালো করে শিলপাটায় পিষলো। পিসা বনি ভাই মনে করতে শরীরে মাখা শুরু করছে। তাহলে আমি কি বলবো যে বনি ভাইয়ের আজকে গায়ে হলুদ? আমি কি কখনো বলবো এটা যে বনি ভাইয়ের আজকে গায়ে হলুদ?
আমি কিন্তু এটা কখনোই বলবো না। কারণ কি, বনি ভাই যদি মনে করে যে এই 1 কেজি কাঁচা গায়ে হলুদ আইনা যদি বাজার থেকে আইনা যদি মাখা শুরু করে, তাহলে কিন্তু সেটা বনি ভাইয়ের গায়ে হলুদ না। এই গায়ে হলুদ দ্বারা নির্দিষ্ট একটা অনুষ্ঠানকে বোঝায়। কাকে বোঝায়? নির্দিষ্ট একটা অনুষ্ঠানকে বোঝায়। নির্দিষ্ট একটা অনুষ্ঠানকে বোঝায়। তার মানে গায়ে হলুদ দ্বারা যেহেতু নির্দিষ্ট একটা অনুষ্ঠানকে বোঝায়, তার মানে এখানে কি গা কেউ বোঝায় না, আবার হলুদ কেউ বোঝায় না। এখানে কি শরীর কেউ বোঝায় না, আবার কি হলুদ কেউ বোঝায় না। বোঝায় কি? তার মানে এটা কি, এইটা হচ্ছে কোন পদ? এটা হচ্ছে পূর্বপদ। আর এটা কোন পদ? এটা হচ্ছে পরপদ। তার মানে পূর্বপদ পরপদ কোনো পদে যেহেতু অর্থ দিচ্ছে না, তার মানে এটা কোন সমাস? পূর্বপদ পরপদ কোনো পদেই অর্থ দিচ্ছে না, তার মানে এটা একটা তৃতীয় পদ অর্থ দিচ্ছে। এটা একটা কি পদ অর্থ দিচ্ছে? তৃতীয় পদ অর্থ দিচ্ছে। আর তৃতীয় পদ বা অন্য পদ যে সমাসে অর্থ দেয়, সেই সমাসটা কোন সমাস? সেই সমাসটা হচ্ছে বহুব্রীহি। তার মানে এই গায়ে হলুদ কোন সমাস? গায়ে হলুদ হচ্ছে বহুব্রীহি। কথা বুঝতে পারছো নাকি বুঝো নাই? কথা বুঝতে পারছো নাকি বুঝো নাই? কথা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? সবাই কমেন্ট করি, সবাই কমেন্ট করি যে কথা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই। তোমার ফিল করতে হবে। এক কথায় আমি তোমাকে সমস্ত পদে দেখাই দিব যে তুমি আসলে কেমনে পারবা। ঠিক আছে, বহুব্রীহি সমাস। আচ্ছা, এটা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই? আচ্ছা, এবার দেখি, এবার আমি আরেকটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, আমি বললাম যে মাথায় পাগড়ি, বললাম আছে মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি, বললাম মাথায় পাগড়ি। ওকে, ডান। এবার একটু এই দিকে তাকাই, মাথায় পাগড়ি। আমি তোমাকে আবার বলি, তোমাকে একটা সতর্ক করে দিই, তোমরা যারা ক্লাসে আসো, যে তোমরা যদি ক্লাসটা মনোযোগ সহকারে না পড়ো, মানে না দেখো, যদি উল্টাপাল্টা কমেন্ট করো, তাহলে তুমি শিওর থাকো তুমি ক্লাসে কিছুই বুঝবা না। ক্লাস থেকে বের হয়ে বলবা যে হৃদয় ভাই কি চিল্লায় গেল, কিছুই বুঝলাম না। কিন্তু এতটুকু শিওর থাকো, তুমি যদি ক্লাসটা দেখো ভালো করে, তুমি এতটুকু শিওর থাকো হৃদয় ভাইয়ের ক্লাস আজকে করার পরে তুমি হৃদয় ভাইয়ের ভক্ত হয়ে যাবে। এতটুকু শিওর থাকো। দেখি তো, দেখি কি বললাম। এবার বললাম যে মাথায় পাগড়ি। তো এই যে মাথায় পাগড়ি বললাম, এবার তুমি আমাকে বলো যে ধর হয়েছে যা বনি ভাই, বনি ভাই বাজারে গেল, বাজারে যায় একটা মাথার পাগড়ি কিনলো। মাথায় পাগড়ি মানে হচ্ছে জামাই যে মাথার মধ্যে পাগড়ি দেয়, ওই জামাই যে মাথার মধ্যে পাগড়ি দেয়, দেখবো যে বিয়ে করতে যায় যখন। তো এই পাগড়ি যায় বনি ভাই কি করলো, বাজার থেকে একটা কিনে নিয়ে চলে আসলো। আয়সা মনে করে যে অফিসে আসলো, আয়সা তো কোনো কথা নেই, একটা বাপসাপ নিচ্ছে, মাথার মধ্যে পাগড়ি দিয়ে আসছে। তাহলে আমি কি তখন বনি ভাইকে বলবো যে বনি ভাই জামাই হয়ে গেছে? কখনো কি বলবো এটা? বলবো না। জামাইকে মানে মাথায় পাগড়ি কাকে আমি বলবো? যে আসলেই বিয়ে করতে গেছে, যে আসলে মাথার মধ্যে পাগড়ি দিয়ে বিয়ে করতে গেছে। অর্থাৎ কি এখানে আমরা একটা জামাইকে বুঝি বা বরকে বুঝি। এখানে কাকে বুঝি আমরা? জামাইকে বা বরকে বুঝি, জামাই বা বরকে বুঝি। তার মানে এখানে যে কেউ মাথার মধ্যে পাগড়ি দিতেই পারে, যে কেউ মাথার মধ্যে পাগড়ি দিতেই পারে, তাকে আমরা বলি না। মাথায় পাগড়ি মানে কি একটা ব্যক্তিকে বোঝায়। এখানে মাথাকেও বোঝায় না, পাগড়িকেও বোঝায় না। এখানে কি মাথাকেও বোঝায় না, আবার পাগড়িকেও বোঝায় না। অর্থাৎ কি কেন একটা ব্যক্তিকে বোঝায়, কোনো একটা কি বোঝায়, কাকে বোঝায়? ব্যক্তিকে বোঝায়। মানে মাথার মধ্যে যে কেউ পাগড়ি দিতে পারে, কিন্তু মাথার মধ্যে পাগড়ি দিলে কি আমরা সেটা মাথায় পাগড়ি বলি না, মাথায় পাগড়ি বলি না। তার মানে নির্দিষ্ট একটা ব্যক্তিকে বোঝায়। তার মানে এখানে মাথা অর্থ দিচ্ছে না, পাগড়ি অর্থ দিচ্ছে না, তাহলে এটা কোন সমাস? তাহলে এটা হচ্ছে বহুব্রীহি সমাস। কথা কি বুঝতে পারছি? মানে বেসিকটা বুঝতে পারছো কি ব্যাপারটা, যে আসলে অর্থের দিক থেকে কিভাবে সমাস হয়, অর্থের দিক থেকে কিভাবে সমাস হয়, বুঝতে পারছি তো নাকি? আচ্ছা, এরপরে যাই আমরা, বললাম যে দেখো, বললাম যে বাবা মা, বললাম যে বাবা মা। তো এই যে এখানে বললাম বাবা মা, তো বললাম যে আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে। বললাম যে আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে। প্রতিটা সন্তানের বাবা মা অনেক বেশি ভালোবাসে। তো এই জায়গা থেকে আমি বললাম যে আমার বাবা মা আমাকে কি খুব ভালোবাসে। তার মানে এই যে বাবা মা বলছি, এই জায়গায় আমি কিন্তু বললাম যে বাবা মা আমাকে খুব ভালোবাসে। তার মানে এখানে কি শুধু বাবার কথা বলছি? না। এখানে শুধু মার কথা বলছি? না। তার মানে এখানে কার কার কথা বলছি? এখানে বাবার কথা বলছি, আবার কি মার কথাও বলছি। তার মানে এখানে কি দুজনের কথাই বলছি। তার মানে এই জায়গায় দেখো, বাবাও অর্থ দিচ্ছে, আবার মাও অর্থ দিচ্ছে। বাবাও অর্থ দিচ্ছে, আবার কি মাও অর্থ দিচ্ছে। তার মানে পূর্বপদ এবং পরপদ দুইটা পদেই অর্থ দিচ্ছে, উভয় পদেই অর্থ দিচ্ছে, উভয় পদেই অর্থ দিচ্ছে। তাহলে এটা কোন সমাস? বলো। পূর্বপদ পরপদ
উভয় পদে অর্থ দিচ্ছে, তাহলে এটা কোন সমাস? উভয় পদ অর্থ দিয়ে একটা মাত্র সমাস আছে, সেটা কোন সমাস? সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তার মানে এই জায়গায় বাবা মা কি হবে? বাবা মা হবে দ্বন্দ্ব সমাস। কি বুঝতে পারছি কথা? কি বুঝতে পারছি? এতটুকু কি বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, এরপর দেখুন, এরপর আমি বললাম যে মিমদের বাসায় গেছিলাম, তারপর ওরা আমাকে চা বিস্কিট কেটে দিছিল। চা বিস্কিট কি করছিল? কেটে দিছিল চা বিস্কিট। তার মানে এবার কথা হচ্ছে চা আর কি বিস্কিট, যখন মিমদের বাসায় আমি বেড়াতে যাই তখন ওরা আমাকে কি দিছে? চাও দিছে, আবার কি বিস্কুটই দিছে। নাকি শুধু চা দিছে, নাকি শুধু বিস্কিট দিছে? কোনটা? দুইটাই দিছে। অর্থাৎ কি চাও দিছে আমাকে, আবার কি বিস্কিটও দিছে। তার মানে চা এবং বিস্কিট এরা দুজনেই কি অর্থ দেয়, এরা দুজনেই কি দেয়? অর্থ দেয়। তার মানে এই চা এবং বিস্কিট দুজনেই যেহেতু অর্থ দেয়, তার মানে এটা উভয় পদ প্রদান, উভয় পদ প্রদান। আর উভয় পদ প্রদান হলে এটা কোন সমাস? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার? কথা কি বুঝতে পারছি? আচ্ছা এরপর দেখি, হ্যাঁ এরপর যাই আমরা একটু দেখি। দেখো আমি বললাম যে উপজেলা, বললাম হচ্ছে উপজেলা। তো এই যে উপজেলা বলতেছি, বললাম কি জেলা? উপজেলা। আচ্ছা জেলা তো বুঝি, জেলা তো বুঝি। রাজশাহী একটা কি জেলা? রাজশাহী হচ্ছে একটা জেলা। তো এই যে রাজশাহী একটা জেলা, রাজশাহী একটা জেলা, আর এই জেলার ভিতরে অনেকগুলো কি আছে? ক্ষুদ্র ক্ষুদ্র উপজেলা আছে। অনেকগুলো কি আছে? ক্ষুদ্র ক্ষুদ্র উপজেলা আছে। তার মানে এই উপ অর্থটা এখানে কিন্তু ক্ষুদ্র অর্থ দিচ্ছে। ক্ষুদ্র উপ অর্থ কি? ক্ষুদ্র। আমি কিন্তু জেলা বললে শুধু জেলা কি বলতে পারতাম? জেলা বললে কি শুধু জেলাকে বলতে পারতাম, কিন্তু এই জায়গায় আমি কি বলছি? উপজেলা মানে কি জেলার একটা ক্ষুদ্র অংশ, জেলার একটা ক্ষুদ্র অংশ। তার মানে এই জায়গায় কিন্তু জেলা অর্থ দিচ্ছে না। অর্থ দিচ্ছে কে? অর্থ দিচ্ছে উপজেলা। তার মানে অর্থ দেয় কে? পূর্বপদ। অর্থ দেয় কোন পদ? অর্থ দেয় আছে পূর্ব পদ। অর্থ দেয় কোন পদ? অর্থ দেয় আছে পূর্বপদ। তার মানে দেখো এই জেলা দিয়ে তো অর্থ দিচ্ছে না, অর্থ দিচ্ছে উপ। তার মানে পূর্বপদ অর্থ দিচ্ছে, আর পূর্বপদ প্রধান পাই একটা সমাস। সেটা কোন সমাস? সেটা হচ্ছে অব্যয়ভাব। সেটা হচ্ছে অব্যয়ভাব। তার মানে উপজেলাটা কি সমাস? উপজেলাটা হচ্ছে অব্যয়ভাব সমাস। উপজেলাটা কি হয়ে যাবে? অব্যয়ভাব সমাস। একজন এসে মনে কোনো কমেন্ট করছে যে আজকে কে কে পরীক্ষা দিয়েছে হাত তুলো। আরে ভাই এটা কি এখানে বলার সময় যে আজকে কে কে পরীক্ষা দিয়েছে হাত তুলো? এখন আসছো ক্লাস করতে, এখন কি পরীক্ষার সময়? এইখানে ক্লাস করতে আসছো, ক্লাস করবা সে নেই। এই যে উল্টাপাল্টা কেন কথা বলবা? ঠিক আছে না? তো এই কাজগুলো করা যাবে না। যদি এই কাজগুলো করো তাহলে তো তুমিই লস খাবা। ঠিক আছে? কারণ তুমি পড়বা নাকি বুঝবা নাকি এই কমেন্টটা করবা বলো? আচ্ছা, আর কমেন্ট যখন করতে হবে তখন কিন্তু আমি বলবো যে যখন কমেন্ট করতে হবে, কমেন্ট করার জায়গা আছে, অনেক জায়গা আছে, কমেন্ট করার অনেক জায়গা আছে। এই এদিকে তাকাই, ওই দিকে কি? আমার দিকে তাকাই, ওই দিকে তাকানো যাবে না। হ্যাঁ, আমার দিকে তাকাইতে হবে। আচ্ছা এবার দেখো, এবার দেখো আমি বললাম সে চৌরাস্তা, বললাম সে চৌরাস্তা। বললাম চা বাগান, বললাম সে চা বাগান। বললাম চৌরাস্তা, বললাম চা বাগান। বললাম সে সিংহাসন, সিংহাসন। বললাম চৌরাস্তা, চা বাগান, সিংহাসন। এবার দেখো বললাম চৌরাস্তা, চা বাগান, সিংহাসন। এই জায়গায় আমি এইটা দিয়ে তোমাদের একটা কথা বলি যে এই যে তিনটা পদ দিলাম, তিনটা অর্থ দিলাম, তো এই তিনটা পদের মধ্যে, তিনটা সমস্ত পদের মধ্যে কোনটা কোন সমাস? এবার দেখো এই চৌরাস্তা, চৌরাস্তা বলতে আমরা কাকে বুঝি? যে চারটা রাস্তা যখন একসাথে মিলিত হয় তখন তাকে আমরা কি চৌরাস্তা বলি। চারটা রাস্তা একসাথে মিলিত হয় যখন তাকে আমরা কি বলি? চৌরাস্তা বলি। তার মানে এই জায়গায় কিন্তু এই জায়গায় রাস্তাকে অর্থ দিচ্ছে। অর্থ দিচ্ছে কে? অর্থ দিচ্ছে রাস্তা। অর্থ দিচ্ছে কে? অর্থ দিচ্ছে রাস্তা। রাস্তা এখানে কোন পদ? পরপদ। তার মানে এই চৌরাস্তা শব্দটা আমাদের অর্থ দেয় কে? রাস্তা। আর রাস্তা এখানে কোন পদ? রাস্তা সেখানে পরপদ। এবার দেখো বললাম যে চা বাগান। তো এই যে চা বাগান শব্দটা বলতেছি, চা বাগান বলতে কি আমি চাকে বুঝাই? আমি আমার বন্ধুকে নিয়ে মনে করছি পঞ্চগড় গেলাম। তো পঞ্চগড় যখন গেলাম তখন বললাম যে বন্ধু দেখ ওই চা বাগানটা দেখ, ওই চা বাগানটা দেখ। তার মানে ওরে কিন্তু আমি চার কথা বলতেছি না, বলতেছি কার কথা? এই বাগানের কথা বলতেছি। কার কথা বলতেছি? এই বাগানের কথা বলতেছি। তার মানে এই যে বাগানটা, এই বাগানটা কোন পদ? এই বাগানটা এখানে কি? পরপদ। তার মানে এই জায়গায় চা বাগানের মধ্যে অর্থ দেয় কোন পদ? পরপদ। কোন পদ অর্থ দেয়? পরপদ। ওকে, এরপর দেখো, এরপর হচ্ছে সিংহাসন। তো সিংহাসন বলতে কি বোঝায়? আমি কি সিংহকে বলি নাকি আসনকে? মানে সিংহাসন হচ্ছে তা মূলত যে সিংহাসন মানে
সিংহের মতো যে একটা আসন, এই আসনটাকে বুঝি। তার মানে এখানে কোন পদ অর্থ দিচ্ছে? এই আসন পদটা পরপদ, তার মানে এখানে অর্থ দিচ্ছে কি? পরপদ। তার মানে এই জায়গায় তিনটা সমাসেই পরপদ অর্থ দেয়। এই জায়গায় কি তিনটা সমাসই কোন পদ অর্থ দেয়? পরপদ অর্থ দেয়। যেহেতু তিনটা সমাসেই পরপদ অর্থ দেয়, তার মানে হয় এটা কর্মদ্বারাই হবে, না হয় তৎপুরুষ, না হয় দ্বিগু। এবার দেখো আমি কিন্তু তিনটা কথা বলছি একটা কথা বলছি, দ্বিগু সমাসে পরপদ অর্থ দিবে কিন্তু পূর্বপদে সংখ্যা থাকবে। পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে। পরপদ অর্থ দিবে কিন্তু পূর্বপদে সংখ্যা থাকবে। এই জায়গায় দেখো তিনটাই কি পরপদ অর্থ দেবে, কিন্তু এই জায়গায় চো, তার মানে কি এই চোটা কি কোন পদ? এটা সংখ্যা। তার মানে পূর্বপদে সংখ্যা আছে, পরপদ অর্থ দিচ্ছে, তার মানে চোর আসছে কোন সমাস? দ্বিগু সমাস। তার মানে এটা দ্বিগু, শেষ। এবার দেখো চা বাগান। চা বাগান বলতে আমি কি বুঝি? চায়ের বাগান। কি বুঝি? চায়ের বাগান। মানে আমি কি বলি যে চায়ের বাগান। তার মানে দেখো এই চা বাগান শব্দে, এই চা বাগান শব্দে কিন্তু চায়ের বাগান বলতেছি, চায়ের বাগান, চায়ের বাগান। তার মানে এখানে কি এর বিভক্তি আছে? কি বিভক্তি আছে? এর একটা বিভক্তি আছে। এই জায়গায় তৎপুরুষে একটা কথা বলছিলাম যে বিভক্তি যুক্ত থাকবে। কি থাকবে? বিভক্তি যুক্ত থাকবে। তার মানে দেখো এই জায়গায় দেখো, তার মানে এই জায়গায় এর একটা কি আছে? বিভক্তি যুক্ত আছে। তার মানে পরপদ প্রধান কিন্তু বিভক্তি যুক্ত আছে, তার মানে এটা কোন সমাস? এটা হচ্ছে তৎপুরুষ সমাস। এবার একটা লাস্ট দেখো সিংহাসন। আমি কি সিংহাসনে কোনো সংখ্যা আছে? নাই, তার মানে এটা কি কখনো দ্বিগু সমাস হবে? হবে না, ক্রস। তারপর দেখো এই সিংহাসনে কোনো বিভক্তি থাকে কিনা। আমি কি সিংহকে আসন বলতে পারি বা সিংহের আসন বলতে পারি? পারি না। তার মানে এটা আমাদের কি বিভক্তি যোগ করা যায় না। তার মানে যেহেতু বিভক্তি যোগ করা যায় না, তার মানে এইটা হচ্ছে কি? এটা হচ্ছে কর্ম দ্বারা। এই হচ্ছে তোমাদের বেসিক আলোচনা। এবার ডিপলিতে যাব, একটা একটা করে সমাজ ধরবো। তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা জাস্ট এটা একটু বলো। এতটুকু কি বুঝতে পারছো কিনা সবাই একটু বলো। এতটুকু বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করো। এতটুকু মানে যে পর্যন্ত কথা বললাম, আমি যদি পুনরায় একটু কথা বলি, হ্যাঁ পুনরায় যদি একটু কথা বলি, যে পর্যন্ত বললাম কি বললাম? প্রথমে বলছি যে সমাসটা যে একাধিক পদকে এক পদে পরিণত করবে, ঠিক আছে, এক পদে পরিণত করবে, প্লাস পাশাপাশি মিলন বোঝাবে। তারপর বললাম সমাসের প্রকারভেদ এবং কোন সমাসে কোন পদ প্রধান, এটা বললাম। কোন সমাসে কোন পদ প্রধান এটা বললাম। এইবার তোমাদের একটা একটা সমাস নিয়ে আলোচনা করবো। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করতে না। যদি কোনো একটা বান্দাও যদি মনে হয় যে ভাইয়া আপনার কথা বুঝতেছি না, আপনি কি বলতেছেন, আবল তাবল বলতেছেন, কি বক বক করতেছেন শুধু শুধু আইসা, ঠিক আছে, তাহলে আমি ক্লাস থেকে চলে যাবো, সমস্যা নেই কোনো। কিন্তু আমার কথা হচ্ছে আমি তোমাকে বুঝাই ছাড়বো। আমার কথা হলো কি আমি তোমাকে বুঝাই ছাড়বো, যেমনি হোক বুঝাই ছাড়বো। এক কথায় তোমাকে ক্লাসে আমি তোমাকে যেভাবে হোক বুঝাই ছাড়বো, ঠিক আছে। এদিক ওদিক না তাকাই, আমার দিকে তাকাই, তাহলে বুঝে যাবা। এরপর দেখি চলো, তার মানে এই জায়গায় তো এইটা তো সবাই বুঝতে পারছি। যদি এটা সবাই বুঝতে পারি, এটা যদি সবাই বুঝেই যায়, তাহলে চলো এবার 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 আমরা সরাসরি চলে যাবো একটা একটা সমাস নিয়ে কথা বলবো। তা আজকে যে যে সমাসগুলো নিয়ে কথা বলবো, আজকে কথা বলবো প্রাদি সমাস, নিত্য সমাস, দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, উপমিত কর্ম দ্বারাই, রূপক কর্ম দ্বারাই, উপমান কর্ম দ্বারাই। আজকে যেগুলো নিয়ে কথা বলবো দেখো, একটু এদিকে তাকাই, সবাই একটু এদিকে তাকাই, সবাই একটু এদিকে তাকাই, সবাই একটু এদিকে তাকাই। কে জানি বলছে যে না ভাইয়া কিছুই মাথায় ঢুকতেছে না। আচ্ছা তোমার যদি মাথায় তখন না ঢুকে থাকে এখন ঢুকবে, তখন যদি মাথায় না ঢুকে থাকে এখন ঢুকবে, সমস্যা নেই, ঠিক আছে, এখন ঢুকবে ইনশাল্লাহ, নো টেনশন। তো প্রথমেই কথা বলবো দ্বন্দ্ব সমাস নিয়ে। অনেকে বলতেছে ভাইয়া বোর্ডটা কালারটা চেঞ্জ করেন। আচ্ছা সাদা দিয়ে লিখলে কোনো সমস্যা হবে না, সাদা দিয়ে লিখলে কোনো সমস্যা হবে না, বোর্ডের কালার সাদা দিয়ে লিখলে কি কোনো সমস্যা হবে না। একটু এদিকে তাকাই এবার। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব কি কোন পদ প্রধান বলছিলাম? দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান বলছিলাম? সবাই কমেন্ট করি যে দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান বলছিলাম? দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান বলছিলাম? দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান বলছিলাম বলো। আবার বোঝাই দেন ভাই, একটা একটা করে কথা বলতেছি, এখন আর কোনো সমস্যা হবে না। আর আজকের ক্লাসটা করার পরে তোমার হচ্ছে বিগত 2013 সাল থেকে এই যে 2000 রিসেন্ট যে পরীক্ষা হলো 2013 থেকে 2025 পর্যন্ত যা যা কোয়েশ্চেন আছে সব সলভ করে দেবো। দেখি তুমি যদি তখন না পারো তখন আমাকে বইলো। এই একজনে এসে বলতেছে ভাই পরপদ প্রধান, তোমাকে তো মেরে ফেলানো উচিত, ঠিক আছে, তোমাকে মেরে ফেলা উচিত, এখান থেকে গুলি করে মেরে ফেলা উচিত তোমাকে।
আমি দ্বন্দ্ব সমাসে পরপদ বলছিলাম প্রধান, হ্যাঁ কি বলো? আচ্ছা, দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান। কোন পদ প্রধান? উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান। দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান? উভয় পদ প্রধান। উভয় পদ অর্থ দিবে, দুইটা পদে অর্থ দিবে। দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে হচ্ছে জোড়া। দ্বন্দ্ব মানে হচ্ছে কি? জোড়া। জোড়া। দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে কি? জোড়া বা মিল। জোড়া বা মিল। জোড়া বা মিল। জোড়া কি কখনো একজনে হয়? জোড়া কি কখনো একজনে হয়? তোমাদের তৌফিক ভাইয়া আছে না? তোমাদের তৌফিক ভাইয়া ভাবিকে নিয়ে, বুঝছো? তৌফিক ভাইয়া কি করবে জানো? তৌফিক ভাইয়া পার্কে যাবে। তো তৌফিক ভাইয়া যে পার্কে যায়, পার্কে যায় যে হাঁটে, একা কি হাঁটতে পারে? তৌফিক ভাইয়া আরেকজনকে সাথে নিয়ে হাঁটে। কাকে নিয়ে হাঁটে? আমাদের ভাবি। তো ভাবিকে নিয়ে যে তৌফিক ভাই হাঁটতেছে, তৌফিক ভাইকে তখনই তৌফিক ভাইকে আমরা কি বলবো? একজন বলবো না, তখন তৌফিক ভাইকে কি বলবো? যে জোড়া বলবো। তো এই জোড়াটাই হচ্ছে দ্বন্দ্ব। এই জোড়াটাই হচ্ছে কি? দ্বন্দ্ব। এই জোড়ার মধ্যে জগড়া না, ঠিক আছে? এই জোড়া কি? জগড়া না। তৌফিক ভাই যখন ভাবিকে নিয়ে পার্কে হাঁটে, তখন যে জোড়াটা, এই জোড়াটা কি না? জগড়া না। এই জোড়াটা কি? এই জোড়াটা হচ্ছে দ্বন্দ্ব, এই জোড়াটা হচ্ছে মিল। এই জোড়াটা হচ্ছে মিল, এই জোড়াটা হচ্ছে ভালোবাসা। তো এই দ্বন্দ্ব সমস্যা হচ্ছে, এই দ্বন্দ্ব সমস্যা হচ্ছে কি? জোড়া। দ্বন্দ্ব মানে কি? জোড়া বা মিল। আচ্ছা, এটা মধ্যে কোন পদ প্রধান? উভয় পদ প্রধান। তখন যারা বুঝো নাই, এখন বুঝে যাবা। উভয় পদ প্রধান। কোন পদ প্রধান? উভয় পদ প্রধান। মানে দুইটা পদে অর্থ দিবে। দুইটা পদে কি দিবে? অর্থ দিবে। ওকে, ডান। এরপরে কথা আছে, এটা যখন আমরা ব্যাস বাক্য করব, কি করব? ব্যাস বাক্য। কি করব? ব্যাস বাক্য। ব্যাস বাক্যতে আমরা আনবো এবং, ও, আর। এবং, ও, আর। ব্যাস বাক্যে কি আনবো আমরা? এবং, ও, আর। ব্যাস বাক্যতে কি আনবো আমরা? এবং, ও, আর। এবং, ও, আর। আচ্ছা, দ্বন্দ্ব মানে হচ্ছে জোড়া, আর এটা আমাদের উভয় পদ প্রধান। ব্যাস বাক্যে আমরা কি আনবো? এবং, ও, আর। এবং, ও, আর। এই পর্যন্ত বুঝলেই পুরা দ্বন্দ্ব সমাস ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। এই পর্যন্ত বুঝলেই কি পুরা দ্বন্দ্ব সমাস ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছ থেকে। কি এক্সাম্পল ঠিক ছিল না? আমি সবসময় এক্সাম্পল ঠিক দিই, বুঝছো কি? আচ্ছা, এবার দেখো, অধিকাংশ ক্ষেত্রেই দ্বন্দ্ব সমাসের মাঝখানে হাইফেন বসে। কি বসে? হাইফেন বসে। হাইফেন। অধিকাংশ ক্ষেত্রেই দ্বন্দ্ব সমাসে কি বসে? মাঝখানে হাইফেন বসে। আচ্ছা, এবার দেখো, তৌফিক ভাই এমন ঝগড়া লাগছে ভাবির সাথে যে তাদের মধ্যে, তৌফিক ভাই আর ভাবির মধ্যে এমন ঝগড়া লাগছে যে ওনাদের সম্পর্কটা হচ্ছে দা কুমড়ার মতো। কি হয়ে গেছে? দা কুমড়ার মতো। কি হয়ে গেছে? দা কুমড়া। দা কুমড়ার মতো হয়ে গেছে সম্পর্ক। এবার দেখো, এই জায়গায় দা এবং কুমড়া আছে। পদ কয়টা? দুইটা। একেবারে ঠান্ডা মাথায় সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো, তুমি বুঝবা। ঠান্ডা মাথায় সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো, তুমি অবশ্যই বুঝবা। তুমি অবশ্যই বুঝবা। দেখো কি বলছি, যে দা আর কি বলছি? কুমড়ার কথা বলছি। তো তৌফিক ভাই আর বাদের মধ্যে সম্পর্কটা কি হয়ে গেল? দা কুমড়া। তার মানে এই যে দা, এই যে দা, এই দাও কি এখানে অর্থ দেয়? এখানে কি দা কুমড়া দ্বারাকে আমি শুধু দাকে বোঝাই? দা কুমড়া দ্বারাকে আমি শুধু দাকে বোঝাই, নাকি আমি শুধু কুমড়াকে বোঝাই? কাকে বোঝাই? আমি কিন্তু কুমড়াকেও বোঝাই, আবার দাকেও বোঝাই, মানে দুজনকেই বোঝাই। অর্থাৎ কি? দুজনকেই বোঝাই। তার মানে এই জায়গায় দেখো যে পূর্বপদ এবং সে পরপদ, দুইটা পদেই অর্থ দেয়। পূর্বপদ এবং পরপদ দুই পদে কি দেয়? অর্থ দেয়। পূর্বপদ এবং পরপদ দুই পদে কি দেয়? অর্থ দেয়। তাহলে পূর্বপদ এবং পরপদ দুই পদে যেহেতু অর্থ দেয়, তাহলে এটা কোন সমাস? তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কথা কি মাথায় ঢুকতেছে নাকি ঢুকতেছে না? আরো বুঝবা সহজে। এখন দেখো, তৌফিক ভাই যখন বিয়ে করে ফেলছে, তৌফিক ভাই যখন বিয়ে করে ফেলছে, তখন আর আমাদের ভাবি কিন্তু এখন স্বীকৃতিপ্রাপ্ত ভাবি হয়ে গেছে। তখন কিন্তু তৌফিক ভাইয়ের সম্পর্কটা আমি কি বলবো? দম্পতি। কি বলবো? দম্পতি। কি বলবো? দম্পতি। আচ্ছা, এই দম্পতি বলতে আমি কি বুঝি? দম্পতি বলতে আমি বুঝি জায়া ও পতি। জায়া ও পতি। জায়া ও কি? পতি। জায়া ও পতি। বা এসে যা স্বামী ও স্ত্রী। স্বামী ও স্ত্রী। স্বামী ও স্ত্রী। এমন কথা আছে, এই জায়গায় আমি কি শুধু তৌফিক ভাইয়ের কথা বলতেছি, যে জায়া বলতেছি মানে স্বামীর কথা বলতেছি, নাকি আমি স্ত্রীর কথা বলতেছি? কোনটা? দুজনকেই বলতেছি। মানে দম্পতি দ্বারা কিন্তু আমি স্বামীকেও বলতেছি, আবার স্ত্রীকেও বলতেছি। অর্থাৎ কি? আমি জায়াকেও বোঝাচ্ছি, আবার পতিকেও বোঝাচ্ছি, মানে দুজনকেই বোঝাচ্ছি। তার মানে দুজনকে যদি বোঝাই, তাহলে কি এটা উভয় পদ না? দুজনকে যদি বোঝাই, তাহলে এটা কোন পদ? উভয় পদ। তার মানে দুইটা পদে অর্থ দেয়। আর দুইটা পদে যখন উত্তর দিবে, তখন এটা কোন সমাস? তখন এটা দ্বন্দ্ব সমাস। এছাড়া যদি তুমি না বুঝো ভাই, তাহলে আর আমি কি করবো না? আমি আরো 1000টা এক্সাম্পল দিব, সমস্যা নেই। তুমি বুঝবা, না বোঝার কিছু নেই। তুমি বুঝবা, না বোঝার কিছু নেই। আচ্ছা, এবার দেখো, আমি বললাম যে এখন দেখো তোমার এই যে স্বামী স্ত্রী, অর্থাৎ কি তৌফিক ভাইয়ের যে সম্পর্কটা, এই যে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, সম্পর্কের মাঝখানে তৌফিক ভাইয়ের একটা মোবাইলে স্ক্রিনশট পাই গেল ভাবি আমাদের। ভাবি যখন স্ক্রিনশট পাই গেল, স্ক্রিনশট তো দেখা গেল উল্টাপাল্টা স্ক্রিনশট। এই স্ক্রিনশট দেখা ভাবি আর তৌফিক ভাইয়ের মধ্যে সম্পর্ক হয়েছে অহিনুকুল। কি হয়ে গেছে সম্পর্কটা? সম্পর্কটা হয়েছে অহিনুকুল। 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 অহি মানে হচ্ছে সাপ, আর নকুল মানে হচ্ছে বেজি।
তার মানে সম্পর্কটা হয়ে গেছে কি সাপে নেউলে, ব্যাপারটা এরকম। আচ্ছা যাই হোক, এবার দেখি এই যে তৌফিক ভাই আছে, এবার সম্পর্কটা হয়েছে ওহি এবং সে নকুল। এখন আমি ওহি বলতে কি নকুলকে বুঝাই, বা নকুল বলতে কি ওহিকে বুঝাই? ওহি বলতে কি আমি নকুলকে বুঝাই, নাকি নকুল বলতে ওহিকে বুঝাই? আমি কিন্তু দুজনকে বুঝাই। আমি এখানে নকুলকেও বুঝাই, আমি এখানে ওহিকেও বুঝাই। অর্থাৎ কি দুজনেই অর্থ দেয়, অর্থাৎ কি দুজনেই অর্থ দেয়। যেহেতু দুজন অর্থ দেয়, তাহলে এটা কোন সমাস? তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কথা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই? কথা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই বলো? কথা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই বলো? সবাই কমেন্ট করো। ভাই একটু আসতে বলেন চিত্রা। ওকে, সমস্যা নেই। এবার বলো কথা কি বুঝতে পারছি, কথা কি বুঝছি নাকি বুঝি নাই? ওহিনুকুল দ্বন্দ্ব সমাস, রাইট। কথা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই সবাই একটু বলি, সবাই একটু বলি কথা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই? জি ভাইয়া বুঝতে পারছি। যদি একজন যদি না বুঝে থাকো তাহলে বলবা যে ভাইয়া বুঝছি না। একজন যদি না বুঝে থাকো তাহলে বলবা যে ভাই বুঝছি না। আপনি আবার বোঝান, আমি আবার বোঝাবো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে বুঝতে হবে। আচ্ছা, সবাই বুঝতে পারছি না? ওকে, হ্যাঁ ভাইয়া বুঝছি, জি ভাইয়া বুঝছি। দেখো তোমাদের ক্লাস অলরেডি 41 মিনিট হয়ে গেছে। আমি যে তোমাদের জন্য যতটুকু নিয়ে আসছি সবটা দিতে চাই, তোমরা উল্টাপাল্টা কমেন্ট করে না, সবটা দিতে চাই, তোমরা একটু ধৈর্য ধরে থাকো। আচ্ছা, এবার আর দ্বন্দ্ব সমাসে একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমার এক শেষ দ্বন্দ্ব আছে, মানে দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ আছে অনেক। দ্বন্দ্ব সমাসে অনেক প্রকারভেদ আসে। এই প্রকারভেদ তোমার জীবনে পরীক্ষা আসে না, একটা দ্বন্দ্ব ছাড়া, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। কথা বলবো অলুক দ্বন্দ্ব নিয়ে, চলো কথা বলবো অলুক দ্বন্দ্ব নিয়ে, কথা বলবো অলুক দ্বন্দ্ব নিয়ে, অলুক দ্বন্দ্ব। ওকে চলো, সবাই সবাই খাতায় লিখবা অলুক দ্বন্দ্ব। সবাই খাতায় লিখবা কি? অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। সবাই খাতায় লিখবা কি? অলুক দ্বন্দ্ব। সবাই খাতায় লিখবা কি? অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। সবাই খাতায় লিখবা কি? অলুক দ্বন্দ্ব। সবাই খাতায় লিখবা কি? অলুক দ্বন্দ্ব। চলো এবার অলুক দ্বন্দ্বের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা একটু দেখব। অলুক দ্বন্দ্বের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা একটু দেখব। আচ্ছা, একটু ধীরে ধীরে পড়ালে ভালো হয়তো ভাইয়া। হ্যাঁ ওকে, অবশ্যই ধীরে ধীরে পড়াবো, ঠিক আছে। আমি কি খুব তাড়াতাড়ি বলতেছি? দেখো তো এই যে অলুক দ্বন্দ্ব, অলুক মানে সে লুপ পাবে না। অলুক মানে কি? লুপ পাবে না। অলুক মানে কি? লুপ পাবে না। অলুক মানে কি? অলুক মানে লুপ পাবে না। অলুক মানে কি? অলুক মানে লুপ পাবে না। অলুক মানে কি? অলুক মানে লুপ পাবে না। অলুক মানে লুপ পাবে না। আচ্ছা, কি লুপ পাবে না? বিভক্তি লুপ পাবে না। কি লুপ পাবে না? বিভক্তি লুপ পাবে না। কি লুপ পাবে না? বিভক্তি, বিভক্তি লুপ পাবে না। অর্থাৎ পূর্বপদ পরপদ উভয় পদে বিভক্তি যুক্ত থাকবে এবং সেটা ব্যাস বাক্য থাকবে। কি বললাম? পূর্বপদ, একটু এদিকে দেখাই, পূর্বপদ এবং পরপদ এবং পরপদ, পরপদ, পূর্বপদ এবং পরপদ উভয় পদে কি থাকবে? উভয় পদে, উভয় পদে বিভক্তি থাকবে। উভয় পদে কি থাকবে? বিভক্তি থাকবে। পূর্বপদ এবং পরপদ উভয় পদে কি থাকবে? বিভক্তি থাকবে। এটা সমস্ত পদ এবং ব্যাস বাক্য দুইটাতে থাকবে। এটা সমস্ত পদ এবং কি? এবং ব্যাস বাক্য, এবং ব্যাস বাক্য এই দুইটাতেই থাকবে, কোনটাতেই লুপ পাবে না, কোনটাতেই লুপ পাবে না। পূর্বপদ পরপদ উভয় পদেই বিভক্তিযুক্ত থাকবে এবং এটা কি? এটা সমস্ত পদ এবং ব্যাস বাক্যে উভয় পদে থাকবে। সমস্ত পদেও থাকবে, ব্যাস বাক্য থাকবে। পূর্বপদ এবং পরপদ উভয় পদে বিভক্তিযুক্ত থাকবে, কিন্তু এটা কোথায় থাকবে? এটা সমস্ত পদে থাকবে, আবার কি? ব্যাস বাক্য থাকবে, মানে দুইটাতেই থাকবে। সমস্ত পদ এবং ব্যাস বাক্য দুইটাতেই থাকবে। আচ্ছা, এবার কথা আছে যে দুইটাতে থাকবে, যদি থাকে তখন সেটাকে আমরা কি বলবো? অলুক দ্বন্দ্ব। কিন্তু অর্থ কিন্তু উভয় পদে দিবে, মাথায় রাখবে। দ্বন্দ্ব যেটা আছে তার মানে উভয় পদে অর্থ দিবে। দ্বন্দ্ব যেটা আছে তার মানে কি? উভয় পদে অর্থ দিবে। কারণ অলুক দ্বন্দ্ব আছে, অলুক বহুব্রীহি আছে, অলুক তৎপুরুষ আছে, অলুক তিনটা সমাস আছে। অলুক দ্বন্দ্ব আছে, অলুক বহুব্রীহি আছে, অলুক তৎপুরুষ আছে। তো এখানে অলুক দ্বন্দ্বের কথা শুধু কথা বলতেছি। অলুক দ্বন্দ্ব মানে কি? অলুক দ্বন্দ্বে উভয় পদে বিভক্তিযুক্ত থাকবে এবং এটা ব্যাস বাক্য থাকবে, আবার সমস্ত পদেও থাকবে এবং সে উভয় পদে অর্থ দিবে। চলো এবার একটু, এবার দেখি, এবার চলো একটু দেখি। তো আমি বললাম যে দুধে বাতে, কি বললাম? দুধে বাতে, কি বললাম? দুধে বাতে। এবার দেখো এইখানে মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে দুধ, তার মানে এটা বিভক্তিযুক্ত আছে কি? এ। এবং এখানে মূল শব্দ কি? বাত, বিভক্তিযুক্ত আছে কি? এ।
তার মানে দুধের মধ্যে বিভক্তি যুক্ত আছে, ভাতের মধ্যে বিভক্তি যুক্ত আছে। তার মানে দুইটার মধ্যে কি আছে? বিভক্তি যুক্ত আছে। দুইটার মধ্যে কি আছে? বিভক্তি আছে। দেখো এই দুধে এ বিভক্তি যুক্ত আছে, ভাতে এ বিভক্তি যুক্ত আছে। তার মানে কি উভয় পদে বিভক্তি যুক্ত আছে। আর আমি দুধে ভাতে বলতে কি শুধু ভাতকে বোঝাই, বা দুধে ভাতে বলতে কি শুধু দুধকে বোঝাই? না, আমি দুধে ভাতে বলতে দুধকেও বোঝাই আবার ভাতকেও বোঝাই। দুধে ভাতে বলতে কি আমি দুধকেও বোঝাই আবার কি ভাতকেও বোঝাই। তার মানে দুইটাকেই বোঝাই, দুইটাকেই বোঝাই। তার মানে দেখো তো ভাইয়া বুঝি নাই, কি বোঝা নাই? ভাইয়া বুঝি নাই, কি বোঝা নাই বলো? আচ্ছা দেখি কি বললাম, যে আসছে দুধ আর এসে ভাত। তো এই যে দুধ ভাত এই দুইটা হচ্ছে মূল শব্দ। দুধ এবং ভাত কি মূল শব্দ। তার মানে দুধ ভাত যদি মূল শব্দ হয়, এখানে কিন্তু বিভক্তি যুক্ত আছে একটা এ, এখানে একটা এ বিভক্তি যুক্ত আছে। দুধে এ বিভক্তি যুক্ত আছে, ভাতে এ বিভক্তি যুক্ত আছে। তার মানে দুইটা আমাদের বিভক্তি যুক্ত আছে। আর যেহেতু দুইটা আমাদের বিভক্তি যুক্ত আছে, তার মানে উভয় পদে বিভক্তি যুক্ত আছে। আর উভয় পদে বিভক্তিটা কোথায় আছে? সমস্ত পদে। এবার এটা যদি আমরা ব্যাস বাক্য করি, এটা যদি আমরা ব্যাস বাক্য করি, দেখো তাহলে ব্যাস বাক্যে আমরা কি বলবো? ব্যাস বাক্যে বলবো আমরা দুধে ও ভাতে, দুধে ও ভাতে। এবার দেখো ব্যাস বাক্যে কি বিভক্তি যুক্ত আছে, দুধে এ বিভক্তি, ভাতে এ বিভক্তি যুক্ত আছে। তার মানে দুইটার মধ্যে কি আছে? বিভক্তি যুক্ত আছে। তো যখন উভয় পদে বিভক্তি যুক্ত থাকবে তখন সেটাকে আমি কি বলছি? অলোক দ্বন্দ্ব। তার কারণ আমি সেটাকে বলছি অলোক দ্বন্দ্ব। তার মানে এটা কোন দ্বন্দ্ব? এই দুধে আর এই ভাতে, এটা কোন দ্বন্দ্ব? এটা হচ্ছে অলোক দ্বন্দ্ব। কারণ কি উভয় পদ অর্থ দিচ্ছে, কারণ কি উভয় পদ অর্থ দিচ্ছে। একজন কারণ হচ্ছে বিভক্তি কোনগুলা ভাই? তুমি যদি বিভক্তি না শোনো তাহলে তার ঝামেলা, ঠিক আছে? তাহলে তোমাকে আমি বিভক্তি বাড়াইতে হবে, ঠিক আছে? বিভক্তিটা জানতে হবে। হ্যাঁ দেখো অনেকের কাছে এটা মনে করছে একটু হিবিজি লাগতে পারে, কারণ বিভক্তির জন্য আমরা শুধু নাম বিভক্তিগুলো দেখবো। একটা হচ্ছে প্রথমা থেকে শুরু করে সপ্তমী পর্যন্ত বিভক্তি আছে। প্রথমা বিভক্তি কোনো কিছু নাই, এর জন্য এটা শূন্য বিভক্তি বলে। দ্বিতীয়তে মাথায় রাখবা হচ্ছে কে রে। তারপর তৃতীয়তে মাথায় রাখবা হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক, কর্তৃক এক নজরে বিভক্তি। তারপরে হচ্ছে তোমার চতুর্থী, এই চতুর্থীতেও সেম, এই চতুর্থীতেও সেম কেরে, চতুর্থীতেও সেম কেরে। তারপর হচ্ছে পঞ্চমী, পঞ্চমী হচ্ছে হতে থেকে ছে। তারপর হচ্ছে ষষ্ঠী, ষষ্ঠী হচ্ছে রা এরা। তারপর আছে সপ্তমী, সপ্তমী হচ্ছে এ উনস্তয় তে এতে। তো এই হচ্ছে বিভক্তি, এই হচ্ছে কি বিভক্তি, এই হচ্ছে কি বিভক্তি, এই হচ্ছে কি বিভক্তি। তার মানে কি বললাম? বিভক্তি হচ্ছে কে রে, দ্বারা দিয়া কর্তৃক কে রে, হতে থেকে চে, রা এরা, এ অনুসারে তে। তো এরা যদি তোমার যুক্ত থাকে উভয় পদে তখন সেটা হচ্ছে তোমার, এরা যদি তোমার অলোক দ্বন্দ্ব না লিখলে, শুধু দ্বন্দ্ব লিখলে হবে না, পরীক্ষাতে অলোক দ্বন্দ্বই তোমাকে লিখতে হবে, বুঝছো? আচ্ছা তো এই এবার দেখো আমি একটা এক্সাম্পল দিলাম তোমাকে, বললাম সে মায়ে জিয়ে, বললাম সে কি মায়ে জিয়ে। এখন দেখো এই মায়ের মধ্যে কিন্তু এ বিভক্তি যুক্ত আছে, আবার জি এর মধ্যে কি আছে? এ বিভক্তি যুক্ত আছে। তার মানে এই যে মা মূলত মূল শব্দটি ছিল কি মায়ের মধ্যে মা, এই যে মায়ে এ আর জি এ বিভক্তি দুইটার মধ্যে কি বিভক্তি যুক্ত আছে। এবং এখানে মা বলতে জিকে বোঝায় না, আবার জি বলতে মাকে বোঝায় না। মা বলতে কি জিকে বোঝায় না, আবার জি বলতে কি মাকে বোঝায় না। মা বলতে মাকেই বোঝায়, জি বলতে জিকেই বোঝায়। তার মানে দুইটাই অর্থ দেয়। আর যেহেতু দুইটাই অর্থ দেয় আর দুইটার মধ্যে যেহেতু বিভক্তি যুক্ত আছে, এর জন্য এটা কোন দ্বন্দ্ব? এর জন্য এটা অলোক দ্বন্দ্ব। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা একটু বলি, এই পর্যন্ত বুঝতে পারছি না একটু বলি। সবাই একটু কমেন্ট করে যে এই পর্যন্ত বুঝতে পারছি কিনা। সবাই সবাই উড়া ধরে কমেন্ট করে যে এই পর্যন্ত বুঝতে পারছি কিনা। আরে বনি ভাই কল দিচ্ছিল, কলটা ধরছি না, এইটা নিয়ে আবার কথা বলতে হবে? বনি ভাই কল দিচ্ছিল শেষ, তোমাকে কল দিচ্ছে, এটা আবার এখানে এসে বলতে হবে? ভাই এগুলোর ব্যাস বাক্য তো বেশি লিখতে হবে। মায়ে যে এটা মাঝখানে জাস্ট খালি ব্যাস বাক্যের ক্ষেত্রে ও নিয়ে আসবা, না হয় এবং নিয়ে আসবা, না হয় আর নিয়ে আসবা, এই তিনটা নিয়ে আসবা। ও এবং আর এই তিনটা তো যে কোনো একটা নিয়ে আসবা। এই মায়ে যে আছে তার মানে এখানে মাঝখানে মায়ে ও জিয়ে দিতে পারো। ব্যাস বাক্যে জাস্ট শুধু এগুলা লিখবা, ব্যাস বাক্যে জাস্ট শুধু কি এগুলা লিখবা, তাইলেই হবে, আর কিছু লাগবে না। জি ভাইয়া ক্লিয়ার? ব্যাস বাক্যে শুধু এইগুলা লিখবা তাইলেই হবে, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। ব্যাস বাক্যে শুধু এইগুলা লিখবা তাইলে হবে, আর কিছু লাগবে না। আচ্ছা এই ছিল তোমাদের দ্বন্দ্ব সমাস, এই ছিল তোমাদের দ্বন্দ্ব সমাস, এই ছিল কি তোমাদের দ্বন্দ্ব সমাস, এই ছিল তোমাদের কি দ্বন্দ্ব সমাস। আচ্ছা এবার দেখো আমি বললাম বড় ভাই, বড় ভাই কি দ্বন্দ্ব সমাস হবে নাকি হবে না? ইয়েস অর নো? বড় ভাই বললাম সে বড় ভাই, এই বড় ভাই কি দ্বন্দ্ব সমাস হবে নাকি হবে না?
বড় ভাই, এটা কি দ্বন্দ্ব সমাস হবে নাকি হবে না? ইয়েস অর নো? যদি হয় ইয়েস, না হইলে নো। সবাই কমেন্ট করো যে বড় ভাই কি দ্বন্দ্ব সমাস হবে নাকি হবে না, ইয়েস অর নো। যদি হয় ইয়েস আর না হইলে নো। সবাই কমেন্ট করি যে বড় ভাই দ্বন্দ্ব সমাস হবে নাকি হবে না। ব্যাস বাক্য সহ বলে দিলে সুবিধা হইতো। ব্যাস বাক্য তো বললামই, ও এবং আর এগুলো মাঝখানে বসাই দিবা, তাইলেই হবে, আর কিছু লাগবে না ব্যাস বাক্যের ক্ষেত্রে, বুঝছো? এটা ব্যাস বাক্যটা তেমন কঠিন নাই, এর জন্য দেখাই নেই, বুঝছো? জাস্ট খালি মাঝখানে ওইটা হয়ে যাবে। আচ্ছা, ইয়েস অর নো, বড় ভাই কি দ্বন্দ্ব সমাস হবে নাকি হবে না? অনেকেই শিহাব শিশির কমেন্ট করছে ইয়েস। আচ্ছা দেখি, শিহাব শিশির হয়তো আমাদের পেড বেসের স্টুডেন্ট। আফরুজা নো। ওকে ডান। তো অনেকে বলতেছে কমেন্ট, অনেকে বলতেছে নো, অনেকে বলতেছে ইয়েস। যারা নো বলতেছ তারাই রাইট, কারণ বড় ভাই বলতে কিন্তু এখানে বড় এবং ভাই আলাদা কোনো অর্থ দেয় না। বড় এবং ভাইকে আলাদা কোনো অর্থ দেয় না। এই বড় ভাই বলতে আমি মনে করি, তোমরা যদি আমাকে হৃদয় ভাইকে বড় ভাই বলে মনে করো, তাহলে হৃদয় ভাইকে বুঝাইতেছে এখানে। বড় ভাই বলতে তোমার যে বড় একটা ভাই আছে ওই ভাইকে বুঝাইতেছে, বড় একটা ভাই আছে ওই ভাইকে বুঝাইতেছে। তার মানে এটা কি না? দ্বন্দ্ব সমাস না, এটা ক্রস। আচ্ছা আমি বললাম নীল আকাশ, বললাম সে নীল আকাশ, বলো এটা দ্বন্দ্ব সমাস কিনা? নীল আকাশ, নীল আকাশ কি দ্বন্দ্ব সমাস কি না? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? নীল আকাশ কি দ্বন্দ্ব সমাস কিনা? ইয়েস অর নো? নীল আকাশ কি দ্বন্দ্ব সমাস কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? নীল আকাশ দ্বন্দ্ব সমাস কিনা? ইয়েস অর নো? সবাই কমেন্ট করো। নীল আকাশ, নীল আকাশ কি দ্বন্দ্ব সমাস কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? নীল আকাশ কি দ্বন্দ্ব সমাস কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? নীল আকাশ। মরিয়ম আক্তার ইবা বলতে চাইছে ইয়েস। ইয়েস অর নো? সবাই বলতেছে নো, একজন এসে বলছে ইয়েস। আচ্ছা, নীল আকাশ বলতে আমি আকাশটাকে বুঝাই, নীলকে বুঝাই না। নীল আকাশ বলতে আমি মনে করি যে বন্ধুকে নিয়ে পদ্মার পাড়ে ঘুরতে গেলাম, ঘুরতে গিয়ে বললাম যে বন্ধু দেখ আকাশটা কত নীল। তার মানে কি আমি আকাশটাকে বোঝাচ্ছি। আমি কাকে বোঝাচ্ছি? আমি আকাশটাকে বোঝাচ্ছি। আমি কাকে বোঝাচ্ছি না? এখানে নীলকে বোঝাচ্ছি না। তার মানে আকাশ কি না? আকাশ কি না এখানে মানে অর্থ দিচ্ছে না নীল, নীল অর্থ দিচ্ছে না, শুধু অর্থ দিচ্ছে আকাশ। তার মানে এটা কি না? এটা দ্বন্দ্ব সমাস না, কারণ এটা পূর্ববৎ অর্থ দেয় না। আশা করি বুঝতে পারছি। আশা করি কি এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। দ্বন্দ্ব সমাসে কারো কোনো সমস্যা আছে? দ্বন্দ্ব সমাসে কি কারো কোনো সমস্যা আছে? বলো, দ্বন্দ্ব সমাসে কি কারো কোনো সমস্যা আছে কিনা বলো। দ্বন্দ্ব সমাসে কি কারো কোনো সমস্যা আছে বলো। আচ্ছা সবাই কমেন্ট করো, দ্বন্দ্ব সমাসে কারো কোনো সমস্যা আছে কিনা। দ্বন্দ্ব সমাসে কি কারো কোনো সমস্যা আছে কিনা বলো সবাই। সবাই বলো দ্বন্দ্ব সমাসে কারো কোনো সমস্যা আছে কিনা। দ্বন্দ্ব সমাসে কারো কোনো সমস্যা আছে কিনা বলো। এখানে নাকি আচ্ছা, দ্বন্দ্বতে কারো কোনো সমস্যা আছে কিনা, তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে থাকে তাহলে আমি তো আছি, সমস্যা নেই, ঠিক আছে, হৃদয় ব্যথা আছে, ব্যাপার না। নো 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 নো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, না ভাইয়া কোনো সমস্যা নেই, ওকে ধন্যবাদ, না ভাইয়া কোনো সমস্যা নেই। আচ্ছা বাদ দেন। আচ্ছা এরপরে দেখি, বাদ দেন সমস্যা নেই, সাদাটা নেই। এবার দেখি সমস্যা নাই। এবার দেখি, এবার দেখবো কর্মধারয় সমাস। কি দেখবো? কর্মধারয়। কিন্তু কর্মধারয় সবটা আলোচনা করবো না, জাস্ট আলোচনা করবো কয়েকটা কথা। কর্মধারয় সমাস কি দেখবো? কর্মধারয়। এই কর্মধারয় সমাসে কোন পদ প্রধান ছিল? কর্মধারয় সমাসে কোন পদ প্রধান ছিল? সবাই কমেন্ট করি। কর্মধারয় সমাসে কর্মধারয় সমাসে কোন পদ প্রধান ছিল বলো। আরো কয়েকটা উদাহরণ দিলে ভালো হতো। আরো কয়েকটা উদাহরণ তো তোমাদের আমি বললাম তো, 25 সাল থেকে একেবারে শুরু করে 2013 সাল পর্যন্ত সবকিছু সাজায় রাখছি, একটু পরেই পাবা। আচ্ছা কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস হচ্ছে পরপদ অর্থ দিবে। কোন পদ অর্থ দিবে? পরপদ। কোন পদ অর্থ দিবে? পরপদ। এই কর্মধারয় সমাসটি হচ্ছে মোটামুটি ভাবে 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। কিন্তু আমরা এই 5 প্রকার আমরা পড়বো না আজকে, আমরা 5 প্রকার পড়বো না, আমরা পড়বো আজকে 3টা প্রকার পড়বো। কয়টা প্রকার পড়বো? 3টা প্রকার পড়বো। কর্মধারয় সমাসের আমরা 5 প্রকার পড়বো না, কয় প্রকার পড়বো? 3 প্রকার পড়বো। কয় প্রকার পড়বো? 3 প্রকার। 3 প্রকার, চলো 3 প্রকার পড়ি কর্মধারয় সমাসে। 3 প্রকার। আমরা সরাসরি চলে যাবো বিস্তারিত কর্মধারয় সমাস সম্পর্কে আগামী ক্লাসে কথা বলবো। আজকে যেগুলো পড়বো আমরা জাস্ট ওইগুলোর কথা বলবো, জাস্ট ওইগুলোর কথা বলবো। কর্মধারয় সমাসে আমরা পড়বো হচ্ছে উপমিত। কোন সমাস? উপমিত। উপমিত কর্মধারয়। তারপর বলবো উপমান কর্মধারয়। উপমান কর্মধারয়।
তারপর পড়ব রূপক কর্মদ্বারয়, রূপক কর্মদ্বারয়, উপমান, উপমিত, রূপক। আচ্ছা, এই তিনটার বিষয়ে একটা কমন কথা বলি, এই তিনটার বিষয়ে একটা কমন কথা বলি, এই তিনটার বিষয়ে কি একটা কমন কথা বলি। কমন কথা কি? যে উপমিত, উপমান, রূপক। কমন কথা, কমন কথা হচ্ছে এটার এই উপমিত সমাসে, এই উপমিত সমাসে এদিকে একটু তাকাই, সবাই সবাই একটু এদিকে তাকাই। উপমিত সমাসে আমরা জানি সমস্ত পদের দুইটা অংশ, সমস্ত পদের দুটি অংশ, সমস্ত পদের কয়টা অংশ? দুটি অংশ। তো এই সমস্ত পদের দুইটা অংশের মধ্যে যদি তোমার তুলনা যদি মিথ্যা বোঝায়, সমস্ত পদের দুইটা অংশের মধ্যে যদি তুলনা মিথ্যা বোঝায়, মিথ্যা, তাহলে সেটা হচ্ছে উপমিত সমাস, সেটা হচ্ছে উপমিত কর্মধারী সমাস। দেখো ব্যাস বাক্য দিয়েন ভাইয়া, তাহলে বোঝা যায় ভালোভাবে। হ্যাঁ, ব্যাস বাক্য দিব, এবার দিব, ঠিক আছে। কি বললাম? দেখো উপমিত দুইটা অংশ, কি বুঝবে? তুলনাটা কি বুঝবে? মিথ্যা। উপমিত আমরা জানি সমস্ত পদে কয়টা অংশ? দুইটা অংশ জানি সমস্ত পদের ক্ষেত্রে। তো সমস্ত পদের যে দুইটা অংশ আছে, এই দুইটা অংশ তুলনার যেটা আছে, এই তুলনার বোঝাবে কি? মিথ্যা। যদি মানে তোমাকে একেবারে শর্ট কাটে বুঝাইতেছি, এত ডিপলি দরকার নেই, তোমার পরীক্ষা পারলেই হলো। তো তুলনাটা যদি তোমার কি বোঝায়? মিথ্যা বোঝায়, তাহলে সেটা হচ্ছে উপমিত। আর এই তুলনাটা যদি সত্য বোঝায়, কি বোঝায়? সত্য বোঝায়, তাহলে সেটা হচ্ছে উপমান। সবাই এটা একটু মাথায় রাখো, সেটা হচ্ছে কি? উপমান। এরপর আছে রূপক। রূপক আছে পূর্বপদ যদি অদৃশ্য এবং পরপদ যদি দৃশ্য বোঝায়, পূর্বপদ যদি অদৃশ্য এবং পরপদ যদি দৃশ্য বোঝায়, মানে পরপদ যদি দেখা যায় এবং পূর্বপদ যদি দেখা না যায়, তখন সেটা হচ্ছে রূপক সমাস। একটু দেখে এদিকে তাকাই, একটু এদিকে তাকাই, একটু এদিকে তাকাই, একটু এদিকে তাকাই সবাই। যে কি বললাম? যে উপমিত দুইটা অংশের তুলনা মিথ্যা বোঝাবে, উপমান সত্য বোঝাবে, আর রূপক অদৃশ্য দৃশ্য বোঝাবে, অদৃশ্য দৃশ্য বোঝাবে, অদৃশ্য দৃশ্য বোঝাবে। আচ্ছা, এবার যদি আমরা একটু দেখি, আমি বললাম যে জীবন প্রদীপ, সবাই একটু এদিকে দেখি, জীবন প্রদীপ, জীবন প্রদীপ। তো এই জীবন প্রদীপ যে বললাম, জীবন দেখা যায় না কিন্তু প্রদীপ দেখা যায়। এই যে জীবন, এই জীবন কিন্তু দেখা যায় না, জীবন কি করা যায় না? দেখা যায় না, যেটা হচ্ছে অদৃশ্য, যেটা হচ্ছে অদৃশ্য। কিন্তু প্রদীপ, প্রদীপ মানে হচ্ছে বাতি, বাতি কিন্তু দেখা যায়। প্রদীপ মানে হচ্ছে কি? বাতি, বাতি মানে কি? বাতি কিন্তু দেখা যায়, বাতি কিন্তু কি? দেখা যায়। তার মানে জীবন কি করা যায় না? দেখা যায় না, কিন্তু প্রদীপ দেখা যায়। তার মানে এটা আছে কি? প্রথমটা অদৃশ্য, পরেরটা আছে দৃশ্য। তার মানে এটা আমি কি বলবো? রূপক। আর এইটাকে ব্যাস বাক্য করার জন্য মাঝখানে জাস্ট রূপ শব্দটা নিয়ে আসবা। কি আনবা? রূপ শব্দটা নিয়ে আসবা, রূপ, রূপ। তার মানে এইটার ব্যাস বাক্য কি হয়ে যাবে? জীবন রূপ প্রদীপ। ব্যাস বাক্যে কি আসবে? জীবন রূপ প্রদীপ, জীবন রূপ প্রদীপ, জীবন রূপ প্রদীপ। শেষ। কি বললাম? যে দৃশ্য আর এসে অদৃশ্য। একটু এদিকে তাকাই, একটু এদিকে তাকাই সবাই, সবাই একটু এদিকে তাকাই। যে রূপক সমাসে বললাম অদৃশ্য প্লাস এসে দৃশ্য। তো অদৃশ্য প্লাস দৃশ্য, প্রথম যে পদটা থাকবে সমস্ত পদের, এই প্রথম পদটা দেখা যাবে না, কিন্তু পরের পদটা দেখা যাবে। পরের পদটা কি? দেখা যাবে। যদি এরকম বোঝায়, তাহলে এটা হচ্ছে কি? রূপক সমাস। এটা কি হবে? রূপক সমাস। আচ্ছা, এরপর যদি আরেকটা এক্সাম্পল দিই, অদৃশ্য দৃশ্য রূপক, অদৃশ্য দৃশ্য রূপক। দেখো আমি বললাম মন মাঝি, বললাম হচ্ছে মন মাঝি, মন মাঝি। আচ্ছা, মন কখনো দেখা যায়? মন কখনো দেখা যায়? মন কখনো দেখা যায় না, কিন্তু মাঝি ঠিকই দেখা যায়। মাঝি কি ঠিকই দেখা যায়। মন দেখা যায় না, কিন্তু মাঝি দেখা যায়। মন দেখা যায় না, কিন্তু মাঝি দেখা যায়। তো মন দেখা যায় না, কিন্তু মাঝি দেখা যায়। তার মানে কি? এই মন কোন পদ? পূর্বপদ। তার মানে পূর্বপদ কি দেখা যায়? পূর্বপদ কি দেখা যায়? দেখা যায় না। কিন্তু মাঝি, মাঝি হচ্ছে পরপদ, পরপদ কি? দেখা যায়। তার মানে এটাও সেম, অদৃশ্য প্লাস দৃশ্য, অদৃশ্য প্লাস দৃশ্য, অদৃশ্য প্লাস কি? দৃশ্য। তার মানে অদৃশ্য প্লাস দৃশ্য যেহেতু হয়ে গেছে, তার মানে এটা হয়ে যাবে কি? রূপক সমাস। এটা হয়ে যাবে কি? রূপক সমাস। তো এটা ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য জাস্ট মাঝখানে কি? মন, মাঝখানে রূপ বসাই দিবা, রূপ মাঝি। শেষ হয়ে গেল, মন মাঝি, মন রূপ মাঝি। কি এই রূপক সমাস কি বুঝতে পারছি? রূপক সমাস কি বুঝতে পারছি? সবাই একটু কমেন্ট করি যে রূপক সমাস কি বুঝতে পারছি কিনা, সবাই একটু কমেন্ট করি যে রূপক সমাসটা কি বুঝতে পারছি কিনা, সবাই একটু কমেন্ট করি। রূপক সমাস, রূপক সমাস কি না মন মাঝি রূপক সমাস, রূপক সমাস কি বুঝতে পারছি? যদি বুঝে থাকে তাহলে আমরা চলে আসবো উপমান আর উপমিততে। চল। আচ্ছা, আমি আমি বললাম যে বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, বললাম সে বিষাদ সিন্ধু, বললাম সে বিষাদ সিন্ধু। তোমাদের যে তৌফিক ভাইয়ের কিন্তু বিষাদ মানে দুঃখ, কষ্ট, হতাশা, যন্ত্রণার অভাব নেই। কারণ সে 2 দিন পর পর বাবির সাথে ঝগড়া হয়, বুঝছো? তো তোমাদের তৌফিক ভাইয়ের 2 দিন পর বাবির সাথে ঝগড়া হওয়ার কারণে মানে যে দুঃখ কষ্টের অভাব নেই। 2 দিন পর পর মনে হচ্ছে কান্নাকাটি, হৃদয়কে ফোন দিবে, আমাকে ফোন দিয়ে বলবে যে
হৃদয় কি করো বুঝতেছি না, তোমার বাড়ি তো বুঝতেছে না ব্যাপারটা, ঠিক আছে, খালি আমাকে কষ্ট দেয়। তো এই যে তৌফিক ভাইয়ের যে দুঃখ কষ্ট, এই দুঃখ কষ্ট কিন্তু আমি দেখি না। এই যে তৌফিক ভাইয়ের যে বিষাদ, এই বিষাদ কিন্তু আমি দেখি না। তৌফিক ভাইয়ের এই বিষাদ আমি দেখি না, কিন্তু আমি জাস্ট উপলব্ধি করতে পারি, জাস্ট কি উপলব্ধি করতে পারি। তার মানে এই বিষাদ দেখা যায় না, কিন্তু সিন্ধু মানে কি সাগর, সিন্ধু মানে কি সাগর, সাগর কিন্তু দেখা যায়, সাগর কিন্তু কি করা যায়, সাগর কিন্তু দেখা যায়, সাগর কিন্তু কি করা যায়, দেখা যায়। তার মানে এই বিষাদ দেখা যায় না, কিন্তু সাগর দেখা যায়। তার মানে এটা অদৃশ্য আর ওইটা হচ্ছে কি দৃশ্য। তার মানে অদৃশ্য প্লাস হয়ে গেছে কি দৃশ্য। তার মানে এটা কোন সমাস, এটা হচ্ছে রূপক সমাস। মাঝখানে এটা যদি ব্যাস বাক্য করে বিষাদ রূপ মাঝিতে দেবো, বিষাদ রূপ কি মাঝি, বিষাদ রূপ মাঝি, শেষ কাহিনী। কথা কি বুঝতে পারছি নাকি বুঝিনি, কথা কি বুঝতে পারছি নাকি বুঝিনি, রূপক সমাস কি বুঝতে পারছি নাকি বুঝিনি, রূপক সমাস কি বুঝতে পারছি নাকি বুঝিনি? জি বুঝছি, ওকে, জি বুঝছি, ওকে ডান। এরপর দেখি, এরপরে বললাম যে সত্য মিথ্যা, সত্য আর কি মিথ্যা। এখন দেখো তৌফিক ভাই তো কান্নাকাটি করলো, কান্নাকাটি করার পরে আমি তৌফিক ভাইকে বুদ্ধি দিলাম যে ভাই আপনি যদি বাবির প্রশংসা করেন, আমি বললাম যে ভাই আপনি যদি কি করেন বাবির প্রশংসা করেন, তাহলে ব্যাপার দৃশ্য অদৃশ্য কিছু হয়, দৃশ্য প্লাস অদৃশ্য কিছু হয় না, এটা অদৃশ্য প্লাস দৃশ্য হবে, অদৃশ্য প্লাস দৃশ্য হবে, অদৃশ্য প্লাস দৃশ্য, অদৃশ্য প্লাস দৃশ্য হবে, অদৃশ্য প্লাস দৃশ্য হবে। আচ্ছা এবার দেখো, আমি তৌফিক ভাইকে তখন বললাম যে তৌফিক ভাই আপনি কি করেন, আপনি হচ্ছে বাবির প্রশংসা করেন। আপনি যদি বাবির প্রশংসা করেন তাহলে দেখবেন যে বাবি আপনাকে এত দুঃখ কষ্ট দিবে না। তো বলতেছে যে বাবির প্রশংসা করলে বাবি যেহেতু দুঃখ কষ্ট দিবে না, একটু এদিকে দেখি, একটু এদিকে দেখি, এদিকে তাকাই, পুরাপান আন্দাজি মান্দাজে কি কমেন্ট করতেছে আমি কিছুই বুঝতেছি না, ঠিক আছে, তোমাদের কমেন্ট দেখে আমার মাথার উপরে দিয়েছে যে কি বলতেছে আর কি কমেন্ট করতেছে, তোমরা উল্টাপাল্টা কমেন্ট করা যাবে না। আচ্ছা কি বললাম, তৌফিক ভাইকে পরামর্শ দিলাম যে আপনি কি করেন বাবির প্রশংসা করেন, যদি আপনি বাবির প্রশংসা করেন তাহলে দেখা যাবে বাবি আপনাকে খুশি হইয়া কষ্ট দিবে না। তো তৌফিক ভাইয়ের কোনো কথা নাই, ভাবিকে দেখে কোনো কথা নাই, বলতেছে তোমার মুখ তো আজকে চাঁদ মুখ, আজকে কি মুখ চাঁদ মুখ, বলতেছে কি বাবিকে যা বলতেছে, বাবিকে দেখে বলতেছে যে হ্যাঁ আজকে তো চাঁদ মুখ একেবারে, চাঁদ মুখ একেবারে। তো এই যে চাঁদ মুখ বলছে, আচ্ছা আসলে মানুষের মুখ কখনো চাঁদের মতো হয়, মানে সে হাজার সুন্দরী হোক, সে হাজার সুন্দরী হোক, মানুষের মুখ কখনো চাঁদের মতো হয়? বলো তোমরা, মানুষের মুখ কি কখনো চাঁদের মতো হয়? ইয়েস অর নো? অবশ্যই কখনো না, এটা কখনোই নাই, এটা জাস্ট আমরা জাস্ট কি বলার বলা বলি, মানে উপমা দিই, এটা বলার বলা বলি, উপমা দিই যে হ্যাঁ মানুষের মুখ চাঁদের মতো। তো এই চাঁদ মুখ কথাটাই হচ্ছে মিথ্যা, মানে চাঁদের সাথে মুখের তুলনা করাটা হচ্ছে মিথ্যা তুলনা, চাঁদের সাথে তুলনা করছে যে এটা তুলনাটা হচ্ছে মিথ্যা তুলনা, এটা তুলনাটা কি মিথ্যা তুলনা। একটু দেখি কি বললাম, চাঁদের সাথে যে তুলনাটা করছে এই তুলনাটা হচ্ছে কি মিথ্যা তুলনা, চাঁদের সাথে যে তুলনাটা করছে এই তুলনাটা মিথ্যা তুলনা। যেহেতু মিথ্যা তুলনা করছে তার মানে এটা কি কোন সমাস হবে, এটা হবে উপমিত। তার মানে এই চাঁদটা কি হয়ে যাবে উপমিত, উপমিত হয়ে যাবে, চাঁদ মুখটা কি হয়ে যাবে উপমিত। আচ্ছা চাঁদ মুখে মানে উপমিত সমাসের ব্যাস বাক্য হয় দুইটা, তুমি দুইভাবে করতে পারবা ব্যাস বাক্য, একটা হচ্ছে মাঝখানে ন্যায় বসাই দিবা, একটা হচ্ছে কি মাঝখানে ন্যায় বসাই দিবা। চাঁদ মুখ তুমি লিখতে পারো যে চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ লিখতে পারো কি চাঁদের ন্যায় মুখ, চাঁদের ন্যায় কি মুখ, চাঁদ মুখ চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ চাঁদের ন্যায় মুখ। তুমি আরেকটা লিখতে পারবা কি, আরেকটা লিখতে পারো যে মুখ চাঁদের ন্যায়, মুখ চাঁদের ন্যায়, মুখ চাঁদের ন্যায়। তার মানে দুইটা ব্যাস বাক্য হয়, ন্যায়টা মাঝখানে বসাইতে পারো, ন্যায়টা পরেও বসাইতে পারো, ন্যায়টা মাঝখানে বসাইতে পারো, ন্যায়টাও পরেও বসাইতে পারো। একটু এদিকে তাকাই, একটু এদিকে তাকাই, কি বললাম যে উপমিত সমাস, উপমিত সমাস তুলনাটা মিথ্যা বোঝাবে, তুলনাটা কি বোঝাবে মিথ্যা বোঝাবে। তো এই যে কি বললাম যে চাঁদের ন্যায় মুখ হবে বা মুখ চাঁদের ন্যায়, দুইভাবে ব্যাস বাক্য করতে পারো। যদি তুমি ন্যায়টা মাঝখানে দাও তাহলে শুধুমাত্র দুইটা পদ যে আছে পূর্বপদ এবং পরপদ, এটা দুইজনকে আলাদা করে মাঝখানে বসাই দেবা। আর যদি তুমি ন্যায়টা লাস্টে দিতে চাও তাহলে এই পরপদটা পূর্বে চলে আসবে, তারপর তোমার পূর্বপদ বসবে। যে দেখো এখানে কি হয়েছে মুখ চাঁদের ন্যায় হয়েছে, তার মানে দেখো মুখ হয়েছে পরপদ, পরপদটা আগে চলে আসছে আর এই চাঁদ পূর্বপদটা পরে চলে গেছে, তারপর নেই বসছে। তো দুইভাবে তুমি এটা কি করতে পারো, দুইভাবে তুমি এটাকে কি করতে পারো, এটাকে তুমি ব্যাস বাক্য করতে পারো। কি বুঝতে পারছি, দুইভাবে ব্যাস বাক্য করা যায়, এটা দুইভাবে ব্যাস বাক্য করা যায়। অনেকেই জানেই না এটা যে দুইভাবে ব্যাস বাক্য করা যায়, বুঝছো? এর জন্য অনেক স্টুডেন্ট বলে যে স্যার আমি তো দেখছি যে অনেক টিচার পড়ে যে ন্যায় মাঝখানে বসাইতে হয়, অনেক টিচার বলে যে ন্যায় শেষে বসাইতে হয়, তাহলে আমি কি করবো? আরে ভাই এটা দুইটাই হয়, এটা দুইটাই হয়, এটা কি দুইটাই হয়, এটা কি হয় দুইটাই হয়। বিড়াল চুকি কোন সমাস? বিড়াল চুকি,
বিড়াল চুকির ব্যাপারটা পরেও বলবো, কিন্তু বিড়াল চুকি তুমি নিজেই কল্পনা করো আসলে এটা কেমন, আসলে এটা কেমন। আচ্ছা বললো যে মনে হচ্ছে তৌফিক ভাই চাঁদ মুখ বলার পরেও মনে করছে ইমপ্রেস হয়েছে না, তখন তৌফিক ভাইকে বনি ভাই আরেকটা বিষয় শিখাই দিয়েছে যে আপনি যা বলবেন আজকে যে তোমার আঁকি দেখতে একেবারে পদ্ম আঁকি, আঁকি কেমন পদ্ম আঁকি, পদ্ম আঁকি মানে তোমার চোখ কি পদ্মের মতো, তোমার চোখ কি পদ্মের মতো। আসলে কি পদ্মের মতো? আসলে পদ্মের মতো না। তো ব্যাপারটা আছে আরো একটা মিথ্যা কথা, এই পদ্ম এবং আঁকি এই যে দুইটা তুলনা, এই তুলনাটা কি সত্য নাকি মিথ্যা? এই তুলনাটা সত্য নাকি মিথ্যা? এই তুলনাটা সত্য নাকি মিথ্যা বলো? এই তুলনাটা হচ্ছে মিথ্যা কথা। তো যেহেতু তুলনা মিথ্যা এর জন্য এটা কি হয়ে যাবে? এটাও হয়ে যাবে উপমিত। একজনে একটা কমেন্ট করছে যে ফুল কুমারী, একজনে বলছে কি ফুল কুমারী। আচ্ছা কুমারী মেয়ে যেমনই হোক এর জন্য ওরকে যদি আমরা ফুলের সাথে তুলনা করি, ফুলের সাথে তুলনা করি আসলেই কি সে আসলেই ফুলের মতো? আসলেই কি ফুলের মতো বলো? এই যে ফুল আমরা কুমারীর সাথে তুলনা করলাম, আসলেই কি কুমারী মেয়েটা ফুলের মতো? না, ফুলের মতো না, জাস্ট আমরা তুলনা করলাম। তার মানে এই তুলনাটা মিথ্যা, যেহেতু তুলনা মিথ্যা তার মানে এটা কি? এটা হচ্ছে উপমিত। কি আশা করি বুঝতে পারছি উপমিত। আর ব্যাস বাক্য করার ক্ষেত্রে কি করবো? মাঝখানে নিয়ে বসাবো, না হয় কি শেষে নিয়ে বসাবো, তাইলেই হয়ে যাবে ব্যাস বাক্য। এবার আমাদের আরেকটা আছে, চলো এবার আমাদের আরেকটা আছে, চলো এবার দেখি। এবার হচ্ছে তুলনাটা যদি সত্য বোঝায়, তুলনাটা যদি কি বোঝায়? সত্য বোঝায়, তাহলে সেই সমাজটা কোন সমাজ? সেই সমাজটা হচ্ছে তা উপমান সমাজ। দেখো আমি বললাম যে তুষার শীতল, বললাম যে তুষার শীতল, তুষার শীতল। তার মানে এই যে তুষার শীতল বলতেছি, একটু এদিকে তাকে, একটু এদিকে তাকে, বললাম যে তুষার শীতল। তার মানে এই যে তুষার শীতল বলতেছি, আচ্ছা তুষার মানে কি? বরফ। বরফকে আসলে টানা না, বরফ বললাম যে তুষার শীতল। তার মানে এই যে দেখো এই জায়গায় যে বরফের কথা বলতেছি, বরফকে আসলেই কিন্তু ঠান্ডা, বরফকে আসলেই ঠান্ডা। তার মানে তুষারের সাথে শীতল কথাটা তুলনাটা কিন্তু সত্য, এই তুষারের সাথে শীতল কথাটা তুলনাটা কি? সত্য। যদি সত্য বোঝায় তাহলে এটা কোন সমাস? যদি সত্য বোঝায় তাহলে এটা কোন সমাস বলো? যদি সত্য বোঝায়, সত্য বোঝাইলে উপমান, সত্য বোঝাইলে কোন সমাস? উপমান। আর এইটা আমরা বেশ বাক্য করার ক্ষেত্রে কি করবো? মাঝখানে নেই বসাই দেবো, মাঝখানে নেই। যেমন তুষার শীতল, তুষারের ন্যায় শীতল, তুষার শীতল, তুষার ন্যায় শীতল, শেষ। মাঝখানে শুধু নেই বসাই দেবা, তাইলেই হয়ে যাবে, আর কিছু না। মাঝখানে নেই বসাই দেবা, তাইলেই হবে, আর কিছু না। আমি বললাম যে কাজল কালো, বললাম আছে কাজল কালো, কাজল কালো, বললাম কি কাজল কালো। এবার দেখো এই যে এই জায়গায় বললাম যে কাজল কালো, কাজল কালো। আচ্ছা কাজল মানে কি? কাজল তো দেখতে আসলেই কালো, হৃদয় ভাইয়ের মতো কালো, চকচকা কালো, জকজকা কালো, ঠিক আছে? তার মানে কি এই যে কাজল কি? কাজল হচ্ছে কালো, আবার কালো তো কালোই, কালো তো কালোই, কালো তো কি কালোই, আবার কাজল তো কি কালো। তার মানে এই দুটাই কালো, দুটাই কি কালো। তার মানে তুলনা কি সত্য নাকি মিথ্যা? তুলনা কি সত্য নাকি মিথ্যা? তুলনা হচ্ছে সত্য। তার মানে সত্য যদি বোঝায় তাহলে এটা কোন সমাস? এটা হচ্ছে উপমান সমাস। আর ব্যাস বাক্য করবো কাজলের নেই কালো, ব্যাস বাক্য মাঝখানে যদি নেই বসাই দেবো তাইলেই হবে, ব্যাস বাক্য মাঝখানে কি বসাবো? নাই, তাইলেই হবে। একজনে কমেন্ট করছে পুরুষ চিহ্ন কোন সমাস? আরে পুরুষ চিহ্ন, পুরুষ কোনোদিন চিহ্ন হয় বলো? পুরুষ কোনোদিন চিহ্ন হয়? আমরা যতই তুলনা করি যে হ্যাঁ তৌফিক ভাই তো পুরুষ চিহ্ন, আরে তৌফিক ভাই যতই শক্তিশালী থাকে একজন কি আসলে চিহ্নের মতো শক্তি? অবশ্যই না, এটা মিথ্যা কথা। পাম দেওয়ার জন্য বলছি, তৌফিক ভাই কি পাম দেওয়ার জন্য বলছি। তাহলে এটা আসলে কি হবে? এটা হবে যে উপমিত, এটা মিথ্যা, শেষ। কথা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই? কথা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই? মানে এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্টে জানাবা, যে এই পর্যন্ত বুঝতে পারছি কিনা সবাই একটু কমেন্টে জানাই। এই পর্যন্ত মানে যা যা বললাম উপমিত, উপমান, রূপক, এই জায়গায় কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারো, আর যদি বুঝে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। যা বুঝতে পারছি কিনা সবাই দেখি, সবাই বলি, সবাই বুঝতে পারছি কিনা সবাই একটু কমেন্ট করি, যে এই জায়গায় বুঝতে পারছি কিনা সবাই একটু কমেন্ট করি। সবাই এই জায়গাটা কি বুঝতে পারছি? এই জায়গাটা কি বুঝতে পারছি? সবাই কমেন্ট করি। এই জায়গাটা বুঝতে পারছি কিনা সবাই কমেন্ট করি, সবাই কমেন্ট করি। এই জায়গাটা কি বুঝতে পারছি কিনা সবাই কমেন্ট করি। আচ্ছা বুঝতে পারছি। এরপরে যাবো আমরা, চলে যাবো নিত্য সমাস। নিত্য সমাস, নিত্য সমাস, সবাই টাইটেল লেখো নিত্য সমাস, সবাই টাইটেল লেখো নিত্য সমাস, সবাই টাইটেল লেখো নিত্য সমাস। এবার দেখবো আমরা নিত্য সমাস, নিত্য সমাস। এবার দেখবো আমরা কি সমাস? নিত্য সমাস। সবাই টাইটেল লেখো নিত্য সমাস, নিত্য সমাস সবাই। জি ভাইয়া বুঝছি। এবার নিত্য সমাস। নিত্য সমাসে, নিত্য সমাস মানে হচ্ছে যে সমাসের ব্যাস বাক্য হয় না, ব্যাস বাক্য করতে হলে আরেকটা পদের সাহায্য নিতে হয়।
কি বললাম, যে সমাসের ব্যাস বাক্য হয় না, ব্যাস বাক্য করতে হলে আরেকটা পদে সাহায্য নিতে হয়, সে হচ্ছে কি, সে হচ্ছে নিত্য সমাস, সে হচ্ছে কি, সে হচ্ছে নিত্য সমাস। আচ্ছা এবার দেখি ভাই, উপমিত বুঝে নাই, উপমিত হচ্ছে মিথ্যা, এক কথায় তুলনা মিথ্যা, তুলনা মিথ্যা মানে উপমিত, তুলনা মিথ্যা মানে উপমিত। এই ক্লাসটা আমাদের পেজে পাবা, আমাদের ইউটিউব চ্যানেলেও পাবা। আচ্ছা এবার কি বললাম, এবার হচ্ছে নিত্য সমাস। তো নিত্য সমাসটা কি? নিত্য সমাসে সমস্ত পদে, সবাই লিখবা, সমস্ত পদে, সমস্ত পদে পরপদে, পরপদে কোন পদে, পরপদে কোন পদে, পরপদে, সমস্ত পদের পরপদে কোন পদে, পরপদে কোন পদে, পরপদে, পরপদে যদি তোমার আন্তর কথাটা থাকে, আন্তর, আন্তর, আন্তর কথাটা থাকে যদি, আন্তর, আন্তর, মাত্র কথাটা যদি থাকে, মাত্র, টি কথাটা যদি থাকে, কানা কথা যদি থাকে, খানি কথা যদি থাকে, আন্তর মাত্র টি খানা খানি, কানি টি খানা কানি, আন্তর মাত্র টি খানা খানি, যদি কথাগুলো থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে এটা দিবা কি, চোখ বন্ধ করে দেবা, এটা নিত্য সমাস। আন্তর মাত্র টি খানা খানি, আন্তর মাত্র টি খানা কানি। পরপদে যদি আন্তর মাত্র টি খানা খানি, এই কথাগুলো যদি থাকে তাহলে এটা কোন সমাস, তাহলে এটা নিত্য সমাস। কি বললাম, নিত্য সমাসের মধ্যে কি বললাম, যে সমস্ত পদের পরপদে, সমস্ত পদের পরপদে আন্তর মাত্র টি খানা কানি, সবাই লেখো যে আন্তর মাত্র টি কানা কানি যদি থাকে তাহলে এটা কোন সমাস, নিত্য সমাস। তাহলে এটা কোন সমাস, নিত্য সমাস। তাহলে এটা কোন সমাস, নিত্য সমাস। আন্তর মাত্র টি খানা কানি। চলো এবার দেখো, শুধুমাত্র একটা আন্তর শব্দ ছাড়া, একটা আন্তর ছাড়া, শুধুমাত্র কি বলছি, একটা আন্তর ছাড়া সকল আন্তরিক নিত্য সমাস, শুধুমাত্র একটা আন্তর ছাড়া, একটা আন্তর ছাড়া, একটা আন্তর ছাড়া, একটা আন্তর ছাড়া, সেটা কি, তেপান্তর, সেটা কি, তেপান্তর, সেটা কি, তেপান্তর। তেপান্তর নিত্য সমাস না, তেপান্তর নিত্য সমাস না, এটা হচ্ছে দ্বিগু সমাস। এটা হচ্ছে কোন সমাস, এটা হচ্ছে দ্বিগু সমাস। কি বললাম, শুধুমাত্র একটা আন্তর ছাড়া, শুধুমাত্র একটা আন্তর ছাড়া, শুধুমাত্র কি একটা আন্তর ছাড়া, বাকি আন্তর কোন সমাস, বাকি আন্তর নিত্য সমাস। বাকি আন্তর কোন সমাস, বাকি আন্তর নিত্য সমাস। যেমন আমি বললাম দেশান্তর, একটু এদিকে তাকাই, আমি বললাম দেশান্তর, দেশান্তর, কি বললাম, দেশান্তর, বললাম সে দেশান্তর, তার মানে আন্তর আছে, তার মানে এটা কি হবে, নিত্য সমাস। আমি বললাম সে যুগান্তর, আমি বললাম সে যুগান্তর, বললাম সে যুগান্তর, তার মানে আন্তর আছে, কোন সমাস, নিত্য সমাস। দেশান্তর, যুগান্তর, গৃহান্তর, গুমান্তর, যাই বলো, বাবান্তর, যাই বলো, সব আন্তরে কি, নিত্য সমাস। সবান্তরে কি, নিত্য সমাস। সবান্তরে কি, নিত্য সমাস। সবান্তরে কি, নিত্য সমাস। আচ্ছা এবার দেখো, এটাকে ব্যাস বাক্য কিভাবে করবা, ব্যাস বাক্য কিভাবে করবা, জাস্ট এই আন্তর থাকলে, আন্তর যে থাকবে, এই আন্তরটা কেটে দিয়া তুমি অন্য বসাইবা, অন্য বসাইবা, কি বসাইবা, অন্য বসাইবা, অন্য বসাইবা পূর্বপদে। ব্যাস বাক্য করার ক্ষেত্রে নিয়ম কি, নিয়ম আছে আন্তর থাকলে আন্তর কেটে কি বসাবা, পূর্বপদে অন্য বসাইবা, পূর্বপদে কি বসাবা, অন্য। দেশ আন্তর, তার মানে এই আন্তর কেটে দাও, কেটে তুমি বসাই দাও অন্য দেশ, শেষ কথা, ক্লিয়ার। দেখো এনা যুগান্তর, যুগান্তরে আন্তর আছে, তার মানে অন্য বসায় কাইটা দাও, হয়েছে তোমার আন্তরটা, যুগ রয়ে গেছে, বসাও যুগ, অন্য যুগ। কথা কি বুঝতে পারছি, কথা কি বুঝতে পারছি। দেখো আমি বললাম সে বাবান্তর, বললাম সে বাবান্তর, বাবান্তর, তার মানে এখানে আন্তর আছে, এখানে কি আছে, আন্তর আছে, বাবান্তর, আন্তর আছে, তার মানে এটা কোন সমাস, এটা আন্তর যেহেতু আছে নিত্য সমাস, তার মানে এটা যদি ব্যাস বাক্য করি, তার মানে এই আন্তরটা আমি কেটে দিব, কেটে দিয়ে কি বসাবো, অন্য, কেটে দিয়ে কি বসাবো, অন্য, তারপর কি আছে, বাপ, বসাই দেব বাপ, বাবান্তর মানে কি, অন্য বাপ, বাবান্তর মানে কি, অন্য বাপ, শেষ। কথা কি বুঝছি নাকি বুঝি নাই, কথা কি বুঝছি নাকি বুঝি নাই, নাকি কানের উপর দিয়ে চলে গেছে, কোনটা, বুঝছি নাকি বুঝি নাই। আচ্ছা দেখো আমি আরেকটা বললাম, আমি এসে বললাম সে গৃহান্তর, বললাম সে গৃহান্তর, বললাম সে গৃহান্তর, তার মানে এখানে কি আছে, আন্তর আছে, কি আছে, আন্তর আছে, কি আছে, আন্তর, তার মানে আন্তর যেটা আছে তার মানে নিত্য সমাস। এবার এই আন্তরটা কাইটা দাও, আন্তর কাইটে লিখো কি, অন্য, লেখা গৃহ আছে, গৃহ, তার মানে অন্য গৃহ, তার মানে এটা কি হয়ে যাবে, অন্য গৃহটা কি হয়ে যাবে, নিত্য সমাস। কথা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা সবাই একটু কমেন্টে জানাই, কথা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা সবাই একটু কমেন্টে জানাই। বুঝতে পারছি না, বুঝছি, ওকে ধন্যবাদ, এবার বুঝতে পারছি। আর তেপান্তর, একটা মাত্র আন্তর আছে পৃথিবীতে, যে আন্তরটা নিত্য সমাস না, সেটা হচ্ছে দ্বিগু সমাস, তেপান্তর, কারণ সে তে একটা সংখ্যা, যেহেতু সংখ্যা বোঝাইছে এর জন্য এটা নিত্য সমাস না। আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারলে চলো সামনে আগে আমরা, তাহলে আন্তর দেওয়া হইলো। এবার যদি আমরা একটু এক্সাম্পল দিই, মাত্র দিয়া,
মাত্র দিয়ে যদি এক্সাম্পল দিই, মাত্র দিয়ে যদি এক্সাম্পল দিই, আমি বললাম যে জল মাত্র, বললাম যে জল মাত্র, তার মানে মাত্র কথাটা আছে নিত্য সমাস, মাত্র কথাটা আছে, তাহলে কোন সমাস? নিত্য সমাস। আমি বললাম যে দর্শন মাত্র, তার মানে মাত্র কথাটা আছে, কোন সমাস? নিত্য সমাস। মানে মাত্র কথাটা থাকলেই সেটা নিত্য সমাস, মাত্র কথাটা থাকলেই সেটা কি সমাস? নিত্য সমাস। মাত্র কথাটা থাকলে সেটা কি সমাস? নিত্য সমাস। মাত্র কথাটা থাকলে সেটা কি সমাস? নিত্য সমাস। আচ্ছা আমি বললাম যে শ্রবণ মাত্র, শ্রবণ মাত্র, তাহলে মাত্র কথাটা আছে, মানে এক কথাই মাত্র কথাটা যদি থাকে তাহলে সেটা কোন সমাস? তাহলে সেটা নিত্য সমাস। এবার কথা সেটা ব্যাস বাক্য কিভাবে করবো? এই পোলাপান কি ওই দিকে কি আমার দিকে তাকানোর জন্য বলছি না, ক্লাস তো তুমি এই দিক ওই দিক তাকালে হবে, ক্লাসের সময় আমাকে দেখতে হবে, হৃদয় ভাইকে দেখতে হবে। হৃদয় ভাইয়ের চেহারা কালো হইতে পারে কিন্তু পড়াইতেছি তো ভালো নাকি, তার মানে হৃদয় ভাইকে দেখতে হবে। চলো তো কি বললাম যে মাত্র কথাটা থাকলে সেটা কোন সমাস? মাত্র কথাটা থাকলে সেটা নিত্য সমাস। মাত্র কথাটা থাকলে, একজনে কমেন্ট করতেছে কেউ কি কর্মধারে বুঝছো? আরে ভাই কর্মধারে না বুঝার কি আছে, তিনটা বুঝাইছি, একটা উপমান, উপমিত আর একটা রূপক। তাও যদি না বোঝো ইনবক্সে নক দিয়েও বুঝাই দেবো না, ঠিক আছে? এখানে আর কমেন্ট করে না। এবার দেখো দেখো, তার মানে এবার এই মাত্র কথাটা থাকলে আমরা এটার ব্যাস বাক্য কিভাবে করবো? মাত্র কথাটা থাকলে ব্যাস বাক্য করবো, মাত্রটা কেটে দিব, মাত্র কেটে দিব। এই মাত্র কেটে দিয়ে আমরা কেবল আনবো, কি আনবো? কেবল। পূর্ববাদে আমরা কি আনবো? কেবল। পূর্ববাদে আমরা কি আনবো? কেবল। পূর্ববাদে আমরা কি আনবো? কেবল। আচ্ছা পূর্ববাদে আমরা কি আনবো? কেবল আনবো, কেবল, ঠিক আছে? এবার দেখো এই যে এনে দর্শন মাত্র আছে না, তারপর মাত্র কথাটা কেটে দিই, কেটে দিয়ে আমরা লিখবো কি? কেবল, কেবল দর্শন, কেবল দর্শন, শেষ। এনে শ্রবণ মাত্র আছে, তার মানে আমরা মাত্র কথাটা কেটে দিই কি আসবো? কেবল শ্রবণ, কেবল শ্রবণ। কথা বুঝতে পারছি নাকি বুঝিনি? কথা বুঝতে পারছি নাকি বুঝিনি বলো? আচ্ছা কথা কি বুঝতে পারছি নাকি বুঝিনি বলো? রেকর্ড থাকবে ক্লাস, হ্যাঁ রেকর্ড থাকবে ক্লাস। তেপান্তরে ব্যাস বাক্য কি হবে? আরে তিন প্রান্তের সমাহার, বাইরে ভাই এটা তো দ্বিগু সমাসে পড়াবো নাকি? তেপান্তর এসে তিন প্রান্তের সমাহার, তেপান্তর এসে তিন প্রান্তের সমাহার। আচ্ছা তার মানে এই যে জল মাত্র আছে, তাহলে কি মাত্রটা কেটে দিই, কেটে দিই আমরা বলবো কেবল জল, কেবল জল। এখন অনেকে আছে কি করে জানো, অনেকে আছে বলে যে কেবল মাত্র কোন সমাস, অনেকে বলে যে কেবল মাত্র কোন সমাস। আরে ভাই এই মাত্র বলতে তো কেবল বোঝায়, তাহলে আবার কেবল মাত্র এটা কোনো ওয়ার্ড? এটা ওয়ার্ড না, এটা ওয়ার্ড না, এটা অপপ্রয়োগ। এটা হচ্ছে কি? অপপ্রয়োগ। ভাইয়া আবার একটু বুঝিয়ে দেন। হ্যাঁ বললাম তো যে আন্তর, মাত্র, তি এই শব্দগুলো থাকলে নিত্য সমাস, এগুলো থাকলে নিত্য সমাস। যদি আন্তর থাকে কোন শব্দের সাথে তাহলে সেটা নিত্য সমাস, মাত্র থাকলে সেটা নিত্য সমাস, এটাই বলছি, আর কিছু বলিনি। ভাইয়া একটু বুঝান, কি বুঝাবো বলো? ভাইয়া একটু বুঝান, ভাইয়া তো একটু একটু করে বুঝাচ্ছি। আমি বললাম যে দেখো, বললাম যে যাওয়া মাত্র, বললাম যে যাওয়া মাত্র, তার মানে এখানে কি মাত্র কথাটা আছে? এই যে এখানে মাত্র কথাটা আছে, তার মাত্র কথাটা আছে মানে এটা কোন সমাস? নিত্য সমাস। তো এই আমরা ব্যাস বাক্য করলে এই মাত্রটা কেটে দেবো, কেটে দিয়ে কি আনবো? কেবল, কেবল। তারপরে যাওয়া আছে, বসাই দেবো যাওয়া, কেবল যাওয়া, শেষ। আমি যে তখন যা বলছিলাম, আমি বললাম যে যুগান্তর, বললাম যে যুগান্তর, যুগান্তর, তার মানে এইখানে কিন্তু আন্তর আছে, আন্তর আছে যেহেতু নিত্য সমাস, তার মানে আমি আন্তরটা কেটে দেবো, কেটে দিয়ে কি আনবো? অন্য, তার মানে এনে হয়ে যাবে কি? অন্য যুগ। আন্তরের ক্ষেত্রে বলছিলাম অন্য, আর মাত্র ক্ষেত্রে বলছি কি? কেবল, মাত্র ক্ষেত্রে বলছি কেবল। আচ্ছা এবার দেখি, এবার দেখি, এবার দেখি। এরপর সে মানুষটি, বললাম যে মানুষটি, মানুষটি আমি বলছিলাম যে টি শব্দটা থাকলেও নিত্য সমাস, মানুষটি, বললাম যে লোকটি, ঠিক আছে? এরকম আমি গাড়িটি, এই সে হাবিতে বলতে পারি। আমি বললাম যে বাড়িটি, আমি বললাম যে বাড়িটি, তার মানে টি আছে, তার মানে টি থাকা মানে কি? নিত্য সমাস। 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 মানুষটি, বাড়িটি, মানে টি থাকা মানে আছে নিত্য সমাস। তার মানে যেহেতু এটা নিত্য সমাস, তো এবার এটার আমরা ব্যাস বাক্য কি করবো? এটাকে ব্যাস বাক্য করার একটাই কারণ, এই টিটা কাটে দেবো। টিটা কি করবো? কাটে দেবো। টিটা কি করবো? কাটে দেবো। এই টি বা মনে করছে যদি সমস্ত পদে টি বা কানা অথবা খানি যদি থাকে, তাহলে এইগুলোর পরিবর্তে আমরা একটি দিব। এগুলোর পরিবর্তে আমরা কি দেবো ব্যাস বাক্যে? একটি। টি, খানা, কানি, এগুলোর পরিবর্তে আমরা কি দেবো? একটি দিব। কি দিব? একটি, একটি। তার মানে এটা মানুষটি আছে, তার মানে কি এই টিটা কাটে দেবো, কাটে দেবো কি? একটি মানুষ, একটি মানুষ, শেষ, ব্যাস বাক্য হয়ে গেল, একটি মানুষ। এটা বাড়িতে আছে, টি কেটে দেবো, টি কেটে দেবো একটি বাড়ি, একটি বাড়ি, শেষ, ব্যাস বাক্য হয়ে গেল। কি কথা বুঝতে পারছি নাকি বুঝিনি? যুগান্তরটা কি হবে? আরে যুগান্তরটা কি হবে? যুগান্তর, আন্তর আছে, আন্তর মানে নিত্য সমাস, আন্তর মানে কি? নিত্য সমাস, আন্তর মানে কি?
নিত্য সমাস। যেহেতু আন্তর মানে নিত্য সমাস, তার মানে যুগান্তর অন্য যুগ নিত্য সমাস হয়ে গেল। কথা বুঝতে পারছি? এই তো মনে করছে নিত্য সমাস ছিল। হ্যাঁ, এরপর দেখো নিত্য সমাসে ব্যতিক্রম আছে। ব্যতিক্রম আছে তোমার কাল কথাটা যদি থাকে পরপদে, এই কাল কথাটা যদি পরপদে থাকে তাহলে এটা নিত্য সমাস। কাল কথাটা যদি পরপদে থাকে, দেখো একটু এদিকে থাকে, একটু এদিকে থাকে, যে কাল, এই কাল কথাটা যদি পরপদে থাকে এটাও কি নিত্য সমাস। ঠিক আছে, কাল কথাটা পরপদে, পরপদে থাকবে কিন্তু এটা ভয়ঙ্কর বোঝায়, ভয়ঙ্কর অর্থে, ভয়ঙ্কর অর্থে, ভয়ঙ্কর। কাল কথাটা পরপদে থাকবে কিন্তু ভয়ঙ্কর অর্থে। যদি কাল কথাটা পরপদে থাকে, কাল কথা যদি পরপদে থাকে এবং এটা যদি ভয়ঙ্কর অর্থে থাকে তাহলে এটা নিত্য সমাস। ভয়ঙ্কর অর্থে থাকলে কোন সমাস? নিত্য সমাস। কাল কথাটা যদি ভয়ঙ্কর অর্থে থাকে, ভয়ঙ্কর, কাল কথাটা কি অর্থে থাকবে? ভয়ঙ্কর অর্থে। যদি ভয়ঙ্কর অর্থে থাকে তাহলে এটা কি সমাস? নিত্য সমাস। ভয়ঙ্কর অর্থে থাকতে হবে কিন্তু। ঠিক আছে, আমি বললাম যে কাল নারী, বললাম যে কাল নারী, কাল নারী, তার মানে এই যে কাল নারী যে বললাম, কাল নারী বলতে কাকে বোঝাই? সুন্দর দলা ফর্সা, ঠিক আছে, বা খুব কুচকুচে কালো, এরকম নারীকে আমরা কাল নারী বলি। বললাম যে কুচকুচে কালো, কঠিনভাবে বুঝে গেছি ভাইয়া, হ্যাঁ কঠিনভাবে বুঝে গেছি ভাইয়া, অনেক সুন্দর একটা কমেন্ট। আচ্ছা, বললাম যে কুচকুচে কালো, তাহলে এই যে কুচকুচে কালো বললাম, এই কুচকুচে কালো বলতে কি কাল নারী বুঝি? না। তোমার জীবনে একটা রূপবতী, গুণবতী, মায়াবতী, সুন্দরী একটা মহিষী নারী আসলো, নারী এসে তোমার জীবনটাকে ধ্বংস করে দিল, তখন তুমি তাকে বলতেছো কি? কাল নারী। তখন তাকে তুমি কি বলতেছো? কাল নারী। তার মানে এই যে কাল নারী, তখন তুমি তাকে বলছো কাল নারী, তার মানে এই কাল নারী হয়ে যাবে কি? নিত্য সমাস। এই কাল নারী কি হয়ে যাবে? নিত্য সমাস। কথা কি বুঝছি নাকি বুঝি নেই? ঠিক আছে, তার মানে এই কাল নারী কোন সমাস? এই কাল নারী হচ্ছে নিত্য সমাস। আমি বললাম হচ্ছে কাল সাপ, বললাম যে কাল সাপ। কাল সাপ কে বলো? কাল সাপ কে বলো? কাল নাগিনী। হ্যাঁ, কাল নাগিনী। এই যে আমি বললাম যে কাল নাগিনী, বললাম কাল নাগিনী, নাগিনী, তার মানে কাল নাগিনী মানে কি? এই কাল নাগিনী মানে কি? ভালো নাগিনী, মানে সে কখনো তোমাকে কিছু করবে না এরকম নাগিনী না, এটা হচ্ছে ভয়ঙ্কর, এটা হচ্ছে কি? ভয়ঙ্কর। তার মানে এই ভয়ঙ্কর অর্থ যদি দেয় তখন সেটা কি? নিত্য সমাস। এই কাল, এই কাল। ঠিক আছে, তোমাদের পরীক্ষা যেটা আসবে সেটা আসেছে তোমার কাল সাপ আসে, কাল সাপ আসে। তাহলে এটার ব্যাস বাক্য কেমনে করবো? এটাকে ব্যাস বাক্য কেমনে করবো? এটাকে ব্যাস বাক্য করার কোনো কাহিনী নেই, মাঝখানে শুধু তুল্য দিবা, মাঝখানে শুধু কি দিবা? তুল্য। মাঝখানে শুধু কি দিবা? তুল্য কথাটা দিবা। কি দিবা? তুল্য কথাটা। মাঝখানে কি দিবা? তুল্য কথাটা। কি দিবা? তুল্য কথাটা। তাইলে হয়ে যাবে। যেমন কাল নারী, কাল তুল্য নারী, কাল তুল্য নারী। কাল সাপ, কাল তুল্য সাপ, কাল তুল্য সাপ। তাইলে কি হয়ে যাবে? তাইলে হয়ে যাবে নিত্য সমাসের ব্যাস বাক্য। লাস্ট আর একটা আছে নিত্য সমাস, সেটা হচ্ছে তোমার যদি কোনো সংখ্যা, দুইটা সংখ্যা একসাথে যুক্ত থাকে, দুইটা সংখ্যা দশকের করে এককের করে সংখ্যা যদি একসাথে যুক্ত থাকে তখন সেটাও নিত্য সমাস। দেখো এবার কি বললাম, যে আমি বললাম যে 92, 92, 92, তার মানে এই যে দেখো 92 এনেছে 2 আর আছে কি 90, 2 আর আছে কি 90, এই 2 দশক মিলে হয়েছে 92। ঠিক আছে, তার মানে এই 92 যদি হয় তখন এটা নিত্য সমাস। 92টা কি? নিত্য সমাস। এরকম যদি আমি তোমাকে 95 বলি, 25 বলি, 27 বলি, 28 বলি, 30, মানে এরকম যদি বলি তাহলে এটা কি হবে? এটা হবে নিত্য সমাস। এটা হবে কি সমাস? নিত্য সমাস। কথা বুঝছি নাকি বুঝি নেই? কথা কি বুঝছি নাকি বুঝি নেই বলো? নিত্য সমাসের ব্যাপারটা বুঝতে পারছি নাকি বুঝি নেই? নিত্য সমাসের ব্যাপারটা কি বুঝতে পারছি নাকি বুঝি নেই বলো? সবাই কমেন্ট করি যে নিত্য সমাসের ব্যাপারটা কি বুঝতে পারছি নাকি বুঝি নেই। ঠিক আছে, নিত্য সমাসের ব্যাপারটা কি বুঝতে পারছি নাকি বুঝি নেই বলো? মানে এই পর্যন্ত যা যা পড়াইলাম, কাল বলতেছে ভাই আপনি তো বললেন যে কাল তো আরে কাল পরপদে থাকবে বলছে না, পরপদে থাকবে কারা? আন্তর, মাত্র, টি, কানাকানি, আর পূর্বপদে একটা থাকবে সেটা হচ্ছে কাল, এটা বলছি। সমাস এত সহজ হৃদয় ভাই না থাকলে বুঝতাম না। আচ্ছা সবাই বুঝতে পারছি না? আচ্ছা বুঝতে পারলে এখানে জাস্ট আমি এই জায়গায় কয়েকটা ওয়ার্ড দিছি, এই জায়গায় কয়েকটা ওয়ার্ড দিছি, তুমি তোমার দেখা আমাকে বলবা এই দেশান্তর কোন সমাস। সবাই কমেন্ট করবা, সবাই সবাই কমেন্ট করবো যে দেশান্তর কোন সমাস, দেশান্তর কোন সমাস সবাই। এবার একটু দেখি তোমাদের, এবার একটু পরীক্ষা নিই যে দেশান্তর কোন সমাস, সবাই বলো দেশান্তর, দেশান্তর কোন সমাস, দেশান্তর কোন সমাস। ভাই আর 5টা মিনিট, যে দেশান্তর কোন সমাস বলো। এই পোলাপান এবার যা বলতেছি তা কমেন্ট করো। এতক্ষণ তো বক বক করলাম, চিল্লা পাল্লা করলাম, অনেক কিছু বুঝাইলাম, এবার তুমি মনে করো যে বলো দেখি আসলে তুমি বুঝছো কিনা। একটু দেখি দেশান্তর কোন সমাস? উজ্জ্বল নিত্য সমাস দেশান্তর। এখানে দেখো আন্তর আছে, এখানে আছে আন্তর আছে, নিত্য সমাস, রাইট। এখানে কি আছে? আন্তর আছে। এটা পরীক্ষাতে আসছে জানো তোমরা? এটা কবে আসছে? এটা 25-এ আসছে, 25-এ আসা কোয়েশ্চেন,
25-এ আসা কোয়েশ্চেন, এটা 25-এ আসা কোয়েশ্চেন। আন্তর, তার মানে আন্তর আছে মানে এটা কি নিত্য সমাস। পরীক্ষায় কিন্তু এরকম ভাবে আসবে যে দেশান্তর কোন সমাস বলবে, দেশান্তর কোন সমাস বলবে, পরীক্ষাতে এরকম অর্থে দিবে, দিয়ে বলবে যে এগুলো কোন সমাস বলো, এগুলো কোন সমাস বলো, এটা বলবে। তার মানে তোমার পরীক্ষাতে আমি তোমাকে একেবারে চিরন্তন সত্য কথা একটা বলি, সেটা হচ্ছে তুমি একটা কোচিং এ যাও বা যেখানেই যাও না কেন, তোমাকে কি শেখায় জানো? তোমাকে শেখায় গেছে অন্য অন্তর, ঠিক আছে, অন্য দেশ, অন্য গৃহ, অন্য যুগ, মানেই হচ্ছে নিত্য সমাস। এরকম ভাবে তোমাকে শেখায়। আসলে যখন এরকম ভাবে শিখাইতেছে, তোমাকে একটা ব্যাস বাক্য দিয়ে শিখাই দিচ্ছে, কিন্তু আসলে ব্যাস বাক্য দিয়ে শিখলে তুমি কখনো এটা মনে রাখতে পারবে না, কারণ আসবে পরীক্ষায় সমস্ত পদ তোমার শিখাই দিচ্ছে ব্যাস বাক্য, তাহলে তুমি পরীক্ষায় পারবা বলো? কখনো সম্ভব? এটা ইম্পসিবল, এটা একেবারে ইম্পসিবল, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা যদি আমরা ব্যাস বাক্য করি, তাহলে আমরা জাস্ট এই আন্তরটা কেটে দেবো, আন্তর কেটে কি বসাবো? অন্য। তার মানে কি অন্য দেশ হয়ে গেল। আচ্ছা, প্রবাদ আমরা দেখবো না, কারণ আমরা পড়াই নাই। চৌরাস্তা আমরা দেখবো না, পড়াই নাই। আচ্ছা, দম্পতি কোন সমাস বলো, দম্পতি কোন সমাস বলো, দম্পতি, দম্পতি কোন সমাস সবাই একটু বলি। এই একটু এদিকে তাকাই, দম্পতি কোন সমাস সবাই একটু কমেন্ট করি। দম্পতি একটু এদিকে থাকে, এদিকে থাকে, এদিকে এদিকে দেখি। দম্পতি, দম্পতি হচ্ছে দ্বন্দ্ব সমাস, অলরেডি একজন কমেন্ট করে ফেলছে। আচ্ছা, এখন কিছু দম্পতি বলতে কি বুঝি আমরা? দম্পতি বলতে আমরা জায়া ও পতি বুঝি, জায়া ও পতি, শেষ ব্যাস বাক্য হয়ে গেল, ব্যাস বাক্য হয়ে গেল। দম্পতি মাঝখানে অ দিলাম। অনেকে লিখতে পারে যে স্বামী ও স্ত্রী হবে, সমস্যা নেই, স্বামী ও স্ত্রী হবে, সমস্যা নেই। আচ্ছা, প্রবচনবাদ। এবার বলো দুধে ভাতে কোন সমাস, দুধে ভাতে কোন সমাস, দুধে ভাতে কোন সমাস? এই না, দুধে একার আছে, বাতেও একার আছে, তার মানে কি দুইটার মধ্যে বিভক্তি যুক্ত আছে, তার মানে এটা কোন সমাস? এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব, এটা হচ্ছে কি অলুক দ্বন্দ্ব। আর অলুক দ্বন্দ্বে ব্যাস বাক্য করবো দুধে ও বাতে। আচ্ছা, জন্মান্তর কোন সমাস? জন্মান্তর, জন্মান্তর কোন সমাস বলো, জন্মান্তর কোন সমাস বলো? জন্মান্তর, জন্মান্তর মানে কি? এই আন্তর কথাটা আছে, আন্তর আছে মানে কি, আন্তর আছে মানে কি, এটা হচ্ছে নিত্য সমাস। তার মানে জন্মান্তর, আমরা এনে অন্য জন্ম, শেষ হিসাব নিকাশ কাহিনী। এবার হচ্ছে পুরুষ চিহ্ন, পুরুষ চিহ্ন। আচ্ছা, এবার হচ্ছে পুরুষ চিহ্ন, তার মানে পুরুষ চিহ্ন কোন সমাস? পুরুষ চিহ্ন কোন সমাস? পুরুষ চিহ্ন, পুরুষ মানে কি? পুরুষের সাথে আমরা কাকে তুলনা করতেছি? চিহ্নকে তুলনা করতেছি, যেটা হচ্ছে একটা মিথ্যা তুলনা, যেটা একটা মিথ্যা তুলনা। মিথ্যা তুলনা হলেই কোন সমাস? মিথ্যা তুলনা হইলেছে উপমিত সমাস, শেষ। এরপর আছে লোকান্তর, এখানে কি আছে? আন্তর আছে। আন্তর থাকা মানে কি? আন্তর থাকা মানে হচ্ছে আন্তর আছে, লোকান্তর আন্তর আছে, আন্তর থাকা মানে কি? আন্তর থাকা মানে হচ্ছে নিত্য সমাস। তোমার এইগুলো হচ্ছে তোমার বোর্ড কোশ্চেনে আসা, এগুলো বোর্ডে আসা, যা দিচ্ছি বোর্ডে আসা। আমি তোমাকে আজকে যা যা পড়াইলাম, এখান থেকে তুমি সমাসের 3টা মার্ক পাবা। সমাজ পুরো ক্লাসটা যখন শেষ করে দেবো, ইনশাল্লাহ তোমারে সমাজ থেকে মনে হচ্ছে পৃথিবীর যে প্রান্তে থেকেই কোশ্চেন করুক, সমাজ থেকে তোমাকে আটকাতে পারবে না, এতটুকু তুমি শিওর থাকো। হৃদয় ভাই যা পড়াবে, এই যে দেখো এখানে সব মনে করছে বিগত বছরের কোয়েশ্চেন, এগুলো সামনে ক্লাসে অবশ্যই দিব। তো বিগত বছরের কোয়েশ্চেন আমাদের এইগুলা, তো তোমাদের সমাজ ক্লাসে তোমার এতটুকু মনে হয় যে তোমার কখনো আটকাতে পারবে না কোনো কিছুতে, কোনো কিছু থেকে সমাজ থেকে আটকাতে পারবে না। আচ্ছা, এবার কথা হচ্ছে ভাইয়া আপনি তো ক্লাস তো টিকিয়ে দিলেন, ঠিক আছে, ফ্রিতে ক্লাস দিচ্ছেন, এই সেই মিশন টেস্ট প্লাস, মানে সামনে টেস্ট পরীক্ষার জন্য ক্লাস দিচ্ছেন, টেস্ট পরীক্ষাটা ভালো করবো, কিন্তু পরবর্তীতে কি করবো? পরবর্তীতে কি করবো? দেখো আমাদেরও তো পেট আছে, আমাদেরও তো সংসার আছে, আমাদের খাওয়া দাওয়া করতে হবে নাকি? তোমাদের ফ্রিতে ক্লাস দিলাম, ঠিক আছে, প্লাস পাশাপাশি আমাদের একটা পেড বেস চালু হবে, সেটা হচ্ছে FRP 4.0। এই FRP 4.0-তে তোমাদের যদি কয়েকটা কথা বলি, যে FRP 4.0-র ক্ষেত্রে তোমরা বিগত সেই 2016 থেকে 2025 পর্যন্ত যত বোর্ড কোয়েশ্চেন আছে, সব বোর্ড কোয়েশ্চেন পাবাইছে FRP 4.0-তে। আমাদের বোর্ড কোয়েশ্চেন সলভ পাবা, যেখান থেকে তুমি মনে করো যে 50% মার্ক কমন পড়ে, MCQ CQ দুইটাই কমন পাবা আমাদের। তারপর আনলিমিটেড পরীক্ষা দিতে পারবা। তারপর হচ্ছে প্লাস পাশাপাশি তুমি তোমার যে কোনো সমস্যা আমাদেরকে তো পাচ্ছই, পাওয়ার পাশাপাশি তুমি ওইখানে রিটেন এক্সামও দিতে পারবা। তার মানে আমাদের এই FRP 4.0 কোর্সটা তোমার লাইফের আমূল পরিবর্তন করার জন্য আছে। যাক, আমি এটা মনে করতে তোমাকে জাস্ট জানাইতেছি, তোমার যে ভর্তি হইতেই হবে ব্যাপারটা এইরকম না। তোমার যদি আজকে হৃদয় ভাইয়ের ক্লাস করছো, ক্লাস করার পর যদি মনে হয় যে না মাল তো ভালো ক্লাস নেই, মানে হৃদয় ভাই তো ভালো ক্লাস নেই, তাহলে কি হৃদয় ভাইয়ের ক্লাস যেহেতু ভালো লাগে, তার মানে ভর্তি হয়ে দেখি একবার, ঠিক আছে। নিত্য এর সংখ্যাটা একবার বলেন প্লিজ। তেপান্তর বলছিলাম, হ্যাঁ, যেটা নিত্য না। আচ্ছা, চাইলে তোমরা এখানে দেখতে পারো ভর্তি আমাদের এই বেসের ভর্তি শুরু হবে 24 তারিখ থেকে, ওরিয়েন্টেশন ক্লাস 12 তারিখ, এবং বেসের ক্লাস শুরু হয়েছে 20 তারিখ। ডিসেম্বরের 20 তারিখ ক্লাস শুরু হয়ে যাবে, 12 তারিখ থেকে মনে করছে ওরিয়েন্টেশন ক্লাস ডিসেম্বরের, আর 24 তারিখ নভেম্বরে আমাদের এই বেসে ভর্তি শুরু হবে। তো চাইলেই তোমরা ভর্তি হতে পারো। কোর্সে কি কি পাবা এটা তো আমি আগেই বললাম। কোর্সে কি কি পাবা, সবচেয়ে বড় কথা হৃদয় ভাইয়ের মতো একজন টিচার পাবা। যে আমি হৃদয় ভাইয়ের কথা যদি আমি দুইটা কথা বলি,
যে আমাকে আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট ইনবক্সে নক দিয়ে বলতে পারবে না যে ভাইয়ার কাছে এই ব্যাখ্যাটা ছিলাম, ভাইয়া এই ব্যাখ্যাটা দেয় নাই। ভাই এরকম কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে ভাইয়াকে একটা নক দিয়েছিলাম, নক দিয়ে এটা জিজ্ঞাসা করছিলাম কিন্তু ভাই আমার মেসেজ সিন করে নাই। আমি প্রতিনিয়ত সবার মেসেজ দেখার চেষ্টা করি। সে মনে করে যে আমাকে মনে করে যে প্রতিনিয়ত আমার কাছে মনে হয় যে 100-150 মেসেজ আসে, কিন্তু প্রতিটা মেসেজের আমি সময় নিয়ে রিপ্লাই দিই। মানে তুমি হৃদয় ভাইয়ের মতো একজন টিচার পাচ্ছ, আমি খালি এতটুকু বলবো যে এই কোর্সে যদি ভর্তি হও, তুমি হৃদয় ভাইয়ের মতো একজন টিচার পাচ্ছ, আজকে তো ক্লাস করলা, মন থেকে তোমার যদি মনে হয় যে না হৃদয় ভাই তো ভালো ক্লাস নেই, হৃদয় ভাই তো ভালো ক্লাস নেই, বাংলার দায়িত্বে হৃদয় ভাইয়ের মতো যদি একজন বস থাকে তাহলে আর কি লাগে, ঠিক আছে, তাহলে তুমি থাকতে পারো। তারপর আছে যা আমাদের এইখানে যা যা পাবা, মানে এমন কিছু নাই যে তুমি এখানে পাবা না। এবার আছে যা ভাইয়া এই কোর্স সম্পর্কে যদি একটু বলতেন যে ভাই এখানে কেমনি কি হবে বা কেমনি ভর্তি হবে, যদি একটু বলতেন যে ভর্তির ব্যাপারটা, তোমার এসে টাকা পয়সার যে ব্যাপারটা, বাংলা ইংরেজি আইসিটি অনেকে আসো যে পরিনীতি, ইতিহাস, ভূগোল, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, অর্থনীতি, পরিসংখ্যান এগুলোতে ভর্তি হইতে চাও না যে ভাইয়া শুধু বাংলা ইংরেজি আইসিটিতে ভর্তি হবো। শুধু বাংলা ইংরেজি আইসিটিতে যদি ভর্তি হতে চাও তাহলে প্রথম 1000কে আমরা 50% সারে 2200 টাকা 2250 টাকাতে ভর্তি করবো। 50% প্রথম 1000 জন ভর্তি হয়ে গেলে পরে কিন্তু আর এই সুযোগটা পাবা না, 4500 টাকাতে ভর্তি দিতে হবে। পরবর্তী সবার জন্য প্রথম 1000 জন এসে 50% স্যার এই টাকাটা, পরবর্তীর জন্য 2700 টাকা। যদি পরবর্তীতে মনে করো যে 1000-এর পরে যদি ভর্তি চাও তাহলে আমরা 40% ছাড় দিব তোমাকে, 2700 টাকা। আর যদি তুমি কম্পালসারি যে কোনো একটা কোর্সে, মানে আমার বাংলা কোর্সটা, যে ভাই আপনার বাংলা কোর্সটাই লাগবে, শুধু আমি বাংলা কোর্সটা করব, তাহলে তুমি এখানে 1250 টাকাতে করতে পারবা 50% প্রথম 1000-এর জন্য। কিন্তু পরবর্তীর যে ব্যাপারটা, এখানে 40% 1500 টাকা দেয় শুধুমাত্র হৃদয়ের বাংলা কোর্সটা করতে পারবা, এই সুযোগটা তোমার জন্য আছে। এবার কথা হচ্ছে তোমরা চিন্তা করলে যে না ভাই আমি একেবারে বান্ডেল কোর্সে ভর্তি হবো, একেবারে বান্ডেল কোর্সে, সেখানে বাংলা ইংরেজি আইসিটি সব থাকবে এ টু জেড। তাহলে তোমার কাজ হয়েছে তা তুমি প্রথম 1000-এর জন্য যদি ভর্তি হতে চাও তাহলে 3800 টাকা দিয়ে 60% সারে ভর্তি হতে পারবা। আর যদি তুমি পরবর্তীতে ভর্তি হও তাহলে 55% সারে 4275 টাকা লাগবে তোমার ভর্তি হইতে। তো এই হচ্ছে ভর্তির ব্যাপারটা। তো অনেকে আসো যে ভাই টাকা পয়সা তো নাই, কেমনে কি করবো ভাই, আরে আমাদের ভর্তি তো আর এখনই না, ভর্তির জন্য অনেকটা সময় আছে, তুমি ধীরে ধীরে টাকা জমাও, ঠিক আছে। মানে তোমার লাইফে সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি লাইফে ইনভেস্ট করবা না, তুমি ভালো করে ফেলবা, একেবারে বুকামি। মানে তোমার ইনভেস্ট করতে হবে। তুমি যদি অফলাইনে যে কোনো একটা কোচিং করো, দেখবো যে 10,000, 8,000, 12,000 টাকা দিচ্ছে, কিন্তু তুমি এরকম, আমার মনে হয় না যে এরকম ডেডিকেটেড দিয়ে তোমাকে মানে পড়াবে, এরকমটা আমার মনে হয় না। তো তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে তোমার ভালো কিছু করতে চাইলে তোমাকে ইনভেস্ট করতেই হবে, ইনভেস্ট ছাড়া তুমি কখনো ভালো কিছু করতে পারবে না। তো এর জন্য তোমাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে। তো তোমার যদি মনে হয় যে আমাদের কোর্সে ভর্তি হইতে চাই বা কোর্সে ভর্তি হবো, বা মনে করছো এরকমটা যদি মনে হয়, তাহলে তুমি চাইলে আমাকে বা আমাদের যে পেজে তুমি ইনবক্স করতে পারো। প্লাস পাশাপাশি এত যে তো বললামই যে কেমনে কী করতে হবে, এছাড়া তো আমরা আছি তোমাদের সাথে। তো ভালো করে পড়াশোনাটা করো, ইনশাল্লাহ ভালো কিছু করবা। একটা কথা বলি যে তোমার আব্বাজান তোমাকে পড়াশোনা করানোর জন্য উনি দীর্ঘদিন অনেকগুলো সময়ের সাথে সংগ্রাম করতেছে, কিন্তু উনি কখনো ক্লান্ত হন না। তার মানে এই জায়গা থেকে তুমিও পড়াশোনা করতে এসে তুমি কখনো ক্লান্ত হতে পারবা না, কারণ তোমার আব্বা যে জায়গায় তোমাকে পড়াশোনা করাইতে ক্লান্ত না, সে জায়গায় তুমি কেন ক্লান্ত হবা। তো বাবার প্রতিদান দিতে হবে, আব্বার ভালোবাসাটা প্রতিদান দিতে হবে, ওনার স্বপ্নটা পূরণ করতে হবে। আমরা তোমাদের ক্লাস নিচ্ছি, আমাদের স্বপ্নটা পূরণ করতে হবে। তো দিন শেষে এই স্বপ্ন পূরণের আমরাও অংশীদার হইতে চাই তোমাদের সাথে। তো তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো। আর হৃদয়ের ক্লাস যদি ভালো লাগে, হ্যান্ড নোট গ্রুপ আছে একটা, যাই মনে হচ্ছে ফটাফট মেরে দিবা কয়েকটা, ঠিক আছে, যে ভাইয়ের ক্লাস কেমন হইলো। দেখা হবে আগামী ক্লাসে সমাসের দ্বিতীয় পার্ট নিয়ে। যদি ভালো লাগে তাহলে ব্যাপকভাবে উপস্থিত থাকবা। দেখা হচ্ছে আগামী ক্লাসে। টাটা।